রুবির ব্যবহারগুলো অনেকটা চারালের মতো। মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে তার এমন ব্যবহারগুলো মেনে নেওয়ার মতো না। বেলি এখানে নিতান্তই অসহায়, তাই ছাড়তেও পারে না, থাকতেও পারে না। ইরফানের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে সে। শত হোক, সে তার স্বামী, বিয়ে তো তাকেও করেছে। থাকুক না সতীন, ক্ষতি কি তাতে? স্বামী সংসার কিছুই ছাড়তে পারবে না সে। এখানে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এক, গ্রামে তার শ্বশুরের সম্মান, দুই, তার নিজের মায়ের সম্মান। বেলি কাউকে বলতেও পারে নাই যে তার স্বামী বিয়ে আরেকটা করেছে। এতে তার শ্বশুরের মান সম্মান সব যাবে, আর তার মা হয়তো শোকটাই নিতে পারবে না। আর যাই হোক, কোনো মা নিশ্চয়ই চাইবে না তার মেয়ে আর যাই হোক সতীন নিয়ে যাতে সংসার না করে। সেখানে তার মেয়ে নিজেই সতীনের সাথে থাকছে, তাও এক বাড়িতে। এই শোকটা সে মানতে পারবে না। আবার ছেড়ে চলে গেলে আরও বদনাম। গ্রামের সবাই তার মায়ের মুখে চুনকালি মারবে। সব দিক দিয়েই বেলি আটকে পড়ে গেছে। পরিস্থিতি এত খারাপ যে এর বিকল্প কোনো পন্থা নেই। যেই পন্থাতে যাবে তাতেই কোনো না কোনো বাধা। আর এদিকে মিনুর রুবিকে একদম সহ্য হয় না। মিনু ভেবে রেখেছে আজ ইরফান বাসাতে এলে রুবির নামে সব বলবে। যা সত্যি তাই বলবে, পারলে আরও বানিয়ে বানিয়ে বলবে। মিনু কথা দারুণ বানায়। বেলিকে নিজের রুমে ডেকে পাঠায় রুবি। বেলিও যায় সেই রুমে। বেলিকে রীতিমতো চোখের বিষ ভাবে রুবি। কেন জানি তার সহ্য হয় না বেলিকে। তাই সেও চাইছে যে কোনো একজন এই বাড়িতে থাকবে, আর সেই একজনটা সেই হবে। এর জন্যে যতটা করা লাগবে সে করবে, যতটা নিচে নামার সে নামবে। বেলিকে দেখে তার মেজাজ আরও গরম হয়ে যায়। বেলিকে টর্চার করে রুবি একরকম পৈশাচিক আনন্দ পায়। তার কারণ শত কিছু হয়ে গেল বেলি টু শব্দ করে না, আর ইরফানের কাছে তো ভুলেও বলে না। আর এটারই সুযোগ নেই রুবি। তোকে যে আমি এতক্ষণ ডাকলাম, কানের মধ্যে কি দিয়ে রাখছিস শুনিস নাই? আমি তো ডাকার সাথে সাথে আসলাম। বাপরে বাপ, ভালো চোপালারাস তো তুই। এত সাহস পেলি কোথা থেকে? কিছু বলবেন? কেন, কষ্ট লাগে নাকি দাঁড়িয়ে থাকতে? না। তা তোর বাড়িতে ইরফান ছিল? হো। ঘুমিয়েছে কই রাতে? ঘরেই। আর তুই? আমিও ঘরেই ঘুমাইছি। ও আচ্ছা, এই জন্যই বলি ইরফান রাতারাতি মাগুর মাছ কোথায় পেল? রুবির নোংরা মানসিকতার নোংরা ইঙ্গিতটা বেলির বুঝতে সময় লাগেনি। খুব বিশ্রী লাগছিল কথাগুলো শুনতে, তাই নিজেই সাহস করে দুইটা কথা বলে। আপনি যা ভাবছেন তা নয়, এইসব কিছুই হয় নাই। সব জানতা হয়ে গেছিস দেখতেছি। না, শুধু যতটুকু বোঝার তাই বুঝছি, আর কিছু না। রুবির মেজাজ আরও খারাপ হয়ে যায়। বিশ্রী ভাষায় বেলিকে গালি দেয় সে। তারপর খাট থেকে এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় বেলিকে। চরটা খেয়েও বেলি সেখানে দাঁড়িয়ে থাকে, একটা আওয়াজও করে নাই। টিভির মধ্যে যে রাক্ষসীগুলা থাকে তেমন হলি তুই। 100 রং তোর, অভিনয় করস তুই। গ্রামে গিয়ে কি তাবিজ করছিস ইরফানকে? কি তাবিজ করছিস বল? রুবির কথা শুনে বেলি অবাক হয়ে যায়। এত শিক্ষিত হয়ে এত বাজে চিন্তা ভাবনা তার মাথায় আসে কিভাবে? তখন বেলি আবারও বলে, যদি তাবিজ করার হতো আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগে তাবিজ তোমার করে নিজের বসে রাখতাম তাকে। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে সব থেকে বেশি ভালোবাসে, অথচ এই আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে ওর এত সাহস হয় কিভাবে যে ও রুবির সামনে, মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সে চায় শুধু সে বলবে আর বেলিকে সব শুনতে হবে এবং মানতে হবে। বেলিকে চুপ করানোর জন্য আরও বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রুবি। অশিক্ষিত, থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারা আয়নায় দেখছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে। ওর সাথে কেবল আমাকেই যায়, তোকে নয়। এইবার বেলি আরেকটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল আপনাকেই যায়। আপনি শিক্ষিত, দেখতেও সুন্দর, সব গুণ আছে আপনার মাঝে।
তাহলে দাঁড়াতে কেন পারছেন না ওনার সাথে? বিশ্বাস কেন রাখতে পারছেন না ওনার ওপর? সেটা তোকে নিশ্চয়ই বলবো না আমি। আইন অনুযায়ী আমি এখনও ওনার স্ত্রী। আমি থাকা অবস্থাতে উনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটা দিয়ে থানায় মামলা করলে কেসটা আমার পক্ষে আসবে। আর আমি পড়াশোনা কম করছি, তাই বলে অশিক্ষিত নয়। আর অহেতুক আমাকে জ্বালিয়ে কী লাভ বলেন তো? আমি না আগেও আপনাদের মাঝে ছিলাম, না এখনও আছি, আর না ভবিষ্যতও থাকব। কোনো কাজ থাকলে বলবেন, আমি সব করে দিব। তবে এইসব বাজে কথা আর বলবেন না। এইসব বলে বেলি রুম থেকে বের হয়ে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে আছে এখনো অবধি। বেলির কথাগুলো তার পুরো শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। রুবি ভেবেছিল কি আর হয়ে গেছে কি, বেলির মুখে বুলি ফুটেছে। এইবার রুবির আরও সচেতনতার সাথে খেলতে হবে। এই সবই ভেবে যাচ্ছে রুবি। রুমের পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল মিনু। রুবিকে বলা বেলির কথাগুলো শুনে অনেক খুশি মিনু। এতদিন পর বেলি কিছু তো বলেছে রুবিকে, এটাই বা কম কিসের? তাই সে আজ একটু হলেও অনেক খুশি। যতটা খুশি সে বেলির ওপর, ততটাই ক্ষিপ্ত সে রুবির ওপর। কারণ রুবি আজকে একদম অতিরিক্ত করে ফেলছে। মিনু হাসি মুখে বেলির রুমে যায়। ভাবি, আইজা তো ফাটায় দিছেন আপনি। কি ডাইনিটার ইচ্ছা মতো কথা শুনাইছেন? ডাইনি কেন বলো, সেও তো মানুষ। মানুষ কিন্তু কাজ কাম ডাইনিগো মতো। তবে আপনি ভালা কাম করছেন, শয়তান এইডার ইচ্ছা মতো বলছেন। একটা কথা কি জানো তো মিনু, দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন পিঠও কথা বলে। আমার অবস্থাটাও ঠিক ওই রকম। আমি চাই না সে বারবার তার আর ওনার মাঝে আমায় টানুক। আর দেখতে গেলে রুবি আপু তো বেশি হকদার এই সংসারের। আমি কে? আপনি কে মানে? আপনি তো ভাইয়ের বউ। আমি বউ হলে কি আরেক বউয়ের দরকার পড়তো ওনার মিনু? আমি তো আমার সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু লাভ হলো কি বলতে পারো? সবই কপালের দোষ। কপালের দোষ বলেই তো টিকে আছি। একদিন দেখবে আমি আর থাকবো না। এটা কি কন ভাবি? আমি এখনও থাকতে চাই না, কিন্তু যেতেও পারি না। এরই কোয়েন না ভাবি। যাও কাজ করতে যাও। শরীরটা ভালো লাগছে না আমার, একটু ঘুমাবো। আচ্ছা, আর শোনো, তোমার ভাই আসলে তাকে কফি করে দিও। আমি আজ আর বের হব না, কেমন? আচ্ছা ভাবি। বেলি বিছানায় শুয়ে আছে। শরীরটা আসলেই ভালো লাগছে না তার। পুরো শরীর কাঁপছে তার। শরীরটাও গরম হয়ে আছে। মনে হয় জ্বর আসবে। জ্বরের কথা ভাবতেই একটা কথা মনে পড়ে যায় বেলির। সেদিনও বেলির জ্বর ছিল, কিন্তু তবুও সেদিন সে কলেজে গিয়েছিল। মোড়ের মাথার সামনে সেদিন রাজু তার জন্য অপেক্ষা করতেছিল। বেলি সেদিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, আর তখনই কালচে ফুল। কে? কি রে, কলিজা তো ছোট কেন তোর? আপনারা না বলছি এমনি হুটার ডাক দিবেন না? তোর কলিজা ছোট হইলে আমি কি করব? কি করব মানে? আমার এগুলো ভালো লাগে না। তোরা এমন দেখা যায় কি জন্যে? শরীর কি ভালো না? জ্বর এসে গেছে। আহারে, কালির আবার অসুখও করে। এমনি বলেন কেন? তোরে রাগাইতে ভালোই লাগে আমার। ধুর, বাইর জায়গা। সেদিন অনেকটা রাগ করে বেলি চলে আসছিল রাজুর সামনে থেকে। সেদিন রাজু হেসেছিল বেলির রাগ দেখে, তাই তো জোরে জোরে বলেছিল, ওই কালি, দাঁড়া, যাস কই? আয়, আমি ওষুধ কিনে দিব। আপনার ওষুধ আপনিই গিলেন। কথাটা শুনে রাজু অনেক হেসেছিল। রাজুর হাসি মাখা মুখটা আজও বেলির চোখে ভাসে। এইসব ভাবতে ভাবতে বেলির চোখে ঘুম নেমে আসে। রাত 8টার পর ইরফান বাসায় আসে। ক্লান্ত শরীরে কলিং বেল বাজানোর পর ভেবেছিল দরজায় বেলির মায়াবী চেহারাটা দেখবে, কিন্তু দুর্ভাগ্য, দরজা খুলে মিনু। মিনুকে দেখে বেশ খানিকটা অবাক হয় ইরফান। কি রে, তুই কখন এলি? 11টার দিকে। খালি আমি একলাই নেই, আরও একজন আইছে। কে? নিজে যাইয়ে দেখেন। 1 কাপ কফি করে দে। আচ্ছা। বেলি কোথায়? ঘুমায়। এখন জানি না আমি। দরজা থেকে ভিতরে গিয়ে নিজের রুমে যায় ইরফান।
রুমের ভিতরে গিয়ে খাটের ওপর রুবিকে শুয়ে থাকা অবস্থায় দেখে মেজাজ বিগড়ে যায় ইরফানের। হাতে থাকা মোবাইলটা রেখে রুবির সাথে কথা না বলে বেলির রুমে যায় ইরফান। বেলির রুমে গিয়ে বেলিকে শো অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে বসে ইরফান। হাত ধরতেই দেখে বেলির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মুহূর্তের মাঝে ইরফানের সারা মুখে চিন্তার রেখা ভেসে ওঠে। উদ্বিগ্ন হয়ে চিন্তিত গলায় বেলিকে কয়েকবার ডাকে ইরফান। বেলি, এই বেলি, বেলি। হু, হালকা স্বরে হু করে ওঠে বেলি। বেলির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বিছানায় আধমরা হয়ে থাকা বেলিকে দেখে বড্ড বেশি মায়া হচ্ছে ইরফানের। শরীর হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে বেলির। অনেক ভয় পাচ্ছে ইরফান। কি করবে না করবে বুঝতে পারছে না সে। নিশ্চুপ হয়ে পড়ে থাকা বেলি একবারের জন্য চোখ খুলছে না। অন্যদিকে অফিস থেকে এসে ইরফানের বেলির রুমে যাওয়া একদম সহ্য হয়নি রুবির। সে রুমের মধ্যে বসে থেকে নিজের তেজ কমাচ্ছে জিনিসের ওপর। সে শুধু অপেক্ষায় আছে কখন ইরফান এই রুমে আসবে আর সে ইরফানকে ধরবে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তার ইরফানের সাথে। সব কিছু শোধ তুলতে হবে তাকে, আজ এক্ষুনি এবং এই মুহূর্তে। ইরফান তাড়াতাড়ি নিজের রুমে আসে থার্মোমিটার নেওয়ার জন্যে, বেলি জ্বর মাপবে বলে, আর কোনো রকম চেঞ্জ করে বেলির কাছে যাবে বলে। কিন্তু ইরফান রুমে আসার সাথে সাথে রুবি দরজা আটকে দেয়। মোট কথা, সে এই রুম থেকে আজ ইরফানকে বের হতে দিবে না। রুবিকে দেখে ইরফানের মেজাজ এমনিতেই অনেক খারাপ, তার ওপর এইভাবে দরজা আটকে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় আরও মেজাজ খারাপ হয়ে যায়। প্রথমে কিছুই বলেনি ইরফান। ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে থার্মোমিটার হাতে নিয়ে দরজার কাছে যায় ইরফান। রুবি এত পরিমাণ ঠেটা যে সে ওইখানেই এখন অবধি দাঁড়িয়ে আছে। এইবার ইরফান আস্তে করেই কথা বলে রুবির সাথে। কি ব্যাপার, এইখানে এইভাবে দাঁড়িয়ে কেন আছো? কোথায় যাচ্ছ তুমি? বেলির কাছে। কি কারণে? আমি যে তোমার ঘরে আছি, এতে তোমার হয় না? দেখো রুবি, রাত 9:30 বাজে, আমি খুব ক্লান্ত, তার ওপর বেলির প্রচণ্ড জ্বর। আমাকে যেতে দাও, ও মরে যাক, তবুও তুমি যাবে না। রুবির কথা শুনে ইরফানের পায়ের রক্ত মাথায় চড়ে যায়। এটা কি বলল রুবি? এ কেমন মানুষ যে অন্য আরেক মানুষের মৃত্যু কামনা করে? তবুও নিজের মেজাজ কন্ট্রোলে রেখে ঠান্ডা মাথায় আবারও রুবিকে বোঝাতে থাকে সে। রুবি, আমি এখন ঝগড়ার মুডে নাই, প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবে না? আমি তো যাবই রুবি। না, যাবা না। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা ওই বেয়াদব মেয়েটা। ও কি তাবিজ করেছে তোমাকে যে আমি থাকা সত্ত্বেও তুমি ওর দিকে যাচ্ছ? আগে তো ওকে দেখতেই পারতা না, এখন কি হয়েছে ইরফান? একটা কথা আছে জানো তো রুবি, যার চিন্তা ভাবনা যেমন সে বলবেও তেমন। তুমি একজন এডুকেটেড মেয়ে হয়ে এসব নোংরা মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো। হ্যাঁ, আমি নোংরা মানসিকতার মানুষ, তবুও তুমি যাবা না ওর কাছে। লাস্ট টাইম বলতেছি আমি, তুমি সরে যাও আর আমায় যেতে দাও। তুমি যাবা না, যাবা না, যাবা না। আমি যাব। ইরফান, তুমি বদলে গেছো। ওই গাইয়া মেয়েটার জন্য তুমি বদলে যাচ্ছ ইরফান। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি আগে জানোয়ার ছিলাম, এখন মানুষ হচ্ছি। বিগত 5 মিনিট যাবৎ একই বিষয়ে ঘ্যান করেই যাচ্ছে রুবি, যা আর সহ্য হয়নি ইরফানের। ইরফান এবার ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে দেয়। বলেছিলাম না, বেশি বিরক্ত করো না আমাকে। তুমি আমাকে ধাক্কা দিলা, মাত্র তো ধাক্কা দিলাম। এরপর বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব, মাথায় রাখবে কথাটা। ইরফান, তুমি যাবা না। আমি যাব। বিয়ে যেমন 2টা করেছি, দায়িত্বটাও সমানভাবেই নিব আমি। হয় তুমি ওরে রাখবা, নয়তো আমায়। তুমি থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, ব্যাস। ইরফান, গলা নামিয়ে কথা বলো। বারবার বলেছি আমি ক্লান্ত, ডিস্টার্ব করো না আমায়। মেয়েটা জ্বরে অচেতন হয়ে পড়ে আছে, আর তুমি এখানে আমায় আটকে রেখেছ। এইগুলা কি মানুষের কাজ?
আজ হঠাৎ মানুষ হয়ে গেলে? অন্যান্য দিন তো বেলি বলতেই মারধর, আর আজ আদর যত্ন। ব্যাপার কি? আগে অমানুষ ছিলাম, এখনও অমানুষই আছি আমি। মানুষ হওয়ার চেষ্টা করছি শুধু। বাকি উত্তরগুলো সময় অনুযায়ী পেয়ে যাবে। ইরফান রবির সামনে দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আর রবি রুমের মধ্যে থেকেই সব তোলপাড় করে ফেলছে। তার একটাই সমস্যা, ইরফান কেন বেলির কাছে যায়। ইরফান এই মুহূর্তে আর অন্য কিছু ভাবতে ভালো লাগছে না। সে এখন থেকে এই মুহূর্ত থেকে শুধুই বেলিকে নিয়ে ভাবছে। বেলির রুমে এসে অচেতন বেলির শরীরের তাপমাত্রা চেক করার জন্যে থার্মোমিটার কাজে লাগায় ইরফান। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে বেলির মাথা ধুয়ে দিবে বলে। বেলির শরীরের বিন্দুমাত্র শক্তি নেই যে সে উঠে বসবে বা শুয়ে থেকে শরীর নাড়াবে। থার্মোমিটারে 103 ডিগ্রি জ্বর দেখে ঘাবড়ে যায় ইরফান। ধরেই জ্বর 103-এ পৌঁছে গেছে। এই জন্যে হুঁশ নেই বেলির। হুহা ছাড়া আর কিছুই করতে পারছে না সে। ইরফান মিনুর কাছ থেকে পলিথিন নিয়ে এসে বেলিকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। আজ ইরফান কফিও খায়নি। মিনু এসে দেখে ইরফানের কফির মগে কফি পড়ে আছে। ভাই, কফি খাইলেন না? না, নিয়ে যা। আপনি তো কফি না খাইলে হয় না। কফি না খেলে মরে যাব না, তুই নিয়ে যা। আর ও কিছু খেয়েছে? না ভাই, ভাবি তো কিছুই খায় নাই। আচ্ছা যা, আমি ওর মাথায় পানি দিয়ে দিই, আর তুই ওর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ভাই। এই সময় মিনুর মাথায় চট করে বুদ্ধি আসে। এই সুযোগটা কাজে লাগাবে সে। আজ রবি যা বেলিকে যা বলেছে, যা করেছে সব বলে দিবে, সাথে বাড়তি কথাও বলবে। মিনু মানেই ধামাকা, তাই সে আর সময় নষ্ট করেনি। হায় রে ভাবি, যত কইলাম আমি ধুইয়া দিই, শুনলেন না আমার কথা। কি হয়েছে? কি ধুয়েছে ও? আর কয়েন না ভাই, রবি ভাবি আইয়া এই যে শুরু করছে। বেলি ভাবিরে যা মুখে আইছে তাই কইছে। তারপর ভাবিরে দিয়া সেতির সব জামা কাপড় ধোয়াইছে, তাও অবেলায়। এল্লাই মনে হয় জ্বর আইছে। কি? হ ভাই, সে কি বিশ্রী গালি দিছে ভাবিরে। ভাবি চুপ কইরা আসিল, কিছুই কয় নাই, খালি কানছে। তুই যা, বাকি কাজ কর। মিনুর কথাগুলো শুনে ইরফানের শরীরটা রাগে কাঁপতে থাকে। ইচ্ছা করছিল রবিকে এক লাথি মেরে ঘর থেকে বের করে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই তার। রবিও তার স্ত্রী, তার ওপর ভালোবেসে বিয়ে তাদের। এখন চাইলেও এভাবে কিছুই করা সম্ভব না। সব ভুলে গিয়ে বেলির মাথায় পানি ঢালে ইরফান। মেয়েটা এত অসুস্থতার মাঝেও টু শব্দ করছে না। তুই এত সহজ সরল কেন বেলি? কেন আমাদের জীবনটা এমন হয়ে গেল? আমি এত অবুঝ হয়েছিলাম যে তোকেই বুঝলাম না। এত মারধরের পরও আমার কাছে আছিস। এত চুপচাপ কি করে থাকিস তুই? এত চাপা স্বভাবের কেন তুই বেলি? আমার মনটা কেন জানি তোর দিকে ঘুরে যাচ্ছে রে। প্লিজ ভালো হয়ে যা তুই। এই কথাগুলো মনে মনে বলতে থাকা ইরফানের অন্তরটা হু হু করে ওঠে। বেলির জন্যে তার মায়া দিনকে দিন বেড়েই চলছে। কেন যেন নিজের মনকে সে বসে রাখতে পারছে না। বারবার মন তার বেলির দিকে টানছে। আসলে সবাই ঠিকই বলে, বেলি ফুল সবার মাঝে শুধু সুবাস ছড়াতেই পারে, বিনিময়ে তার কিছুই চাই না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ইরফান বেলির মাথায় পানি দিয়েছে। তারপর টাওয়াল দিয়ে মাথা মুছে দিয়েছে। শরীরে অনেক তাপমাত্রা বেলির, তাই ভাবছিল যদি পুরো শরীরটা মুছে দেওয়া যায় তাহলে ভালো হতো। এই এতদিনের মাঝে বেলিকে এত অসুস্থ হতে সে আজ দেখল। ফার্মেসিতেও যাবে, সে জ্বরের মেডিসিন নিয়ে আসবে বেলির জন্যে। মিনুকে ডেকে বেলির কাছে মিনুকে রেখে ইরফান বাসা থেকে বেরিয়ে যায়। ওইদিকে রুবির মেজাজ তুঙ্গে পৌঁছে গেছে। সে এইসব কিছুতেই সহ্য করতে পারছে না। তার এই মুহূর্তে বেলিকে গিয়ে বিষ দিতে মন চাইছে, কিন্তু উপায় নেই। আধা ঘন্টা পর ইরফান মেডিসিন নিয়ে বাসায় আসে। মিনুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে বেলির পাশে বসে যায়। বেলি তখনও জ্বরের ঘোরে আছে। মিনু এই দিক দিয়ে বেলির শরীরটা মুছে দেয়। মিনু ভাত নিয়ে এলে বহু কষ্টে ইরফান বেলিকে ভাত খাওয়াতে পারে। বেলি তো ঠিকমতো বসতেই পারে না, ভাত খাবে কি? তার একটাই কথা,
এইগুলা সরান সামনে থেকে, আমি খাবো না। মেডিসিন নিতে হবে তো, অল্প কয়টা খাও। খাবো না, সরান এইগুলা সামনে থেকে। অল্প কয়টা ভাত খাও বেলি, এমন করো না, হা করো। এইগুলা কি? তখন মিনু বলে ওঠে, ও কি ভাবি, আপনিই তো রানলেন, মুরকার মাংস, লন ভাত খেয়ে লন। এইগুলা সরান সামনে থেকে, গন্ধ লাগে এইগুলা। ও কি কি সব কয় মাতারি, ভাবি পোলা পাইনের মতো কইরেন না তো, খাইয়া লন, হের ফরে ওষুধ খান। বেলি খাবেই না, তরকারি দিয়ে তো আরও আগেই খাবে না। তাই ইরফান ভাতে পানি দিয়ে পানি ভাত করে খাইয়ে দেয় বেলিকে। বেলির জ্বরের ঘোর প্রকট হলো, সে বুঝতে পেরেছে ইরফান তাকে খাইয়ে দিচ্ছে। আর ইরফানের হাত থেকে বিয়ের এতদিন পর সে খাচ্ছে। মুহূর্তেই তার চোখে পানি চলে আসে। তবে ইরফান ভাবছে শরীরের যন্ত্রণার জন্য বেলি কাচ্ছে। সর্বোচ্চ ৬-৭ লোকমা ভাত খায় বেলি, তারপর আর পেটে যায়নি তার। ইরফান আর জোর করেনি, যতটুকু পেরেছে খেয়েছে। তারপর ওষুধ খাইয়ে দেয় বেলিকে সে। কিছুক্ষণ পর বেলি চাপা আর্তনাদ শুরু করে। পুরো শরীর ব্যথা তার, ব্যথার চোটে কাঁদছে সে। ইরফান তখনও বেলির পাশেই বসা। বেলির কান্না সহ্য হচ্ছে না তার। আজ রাতে সে ভাতটাও খায়নি। সেই যে বেলির কাছে বসা ছিল তখন থেকে এখন অবধি বসেই আছে সে। ঘড়ির দিকে নজর দিতে দেখে ঘড়িতে তখন 12:55 বাজতেছে। এতটা সময় পার হয়ে গেছে, অথচ ইরফান বলতেও পারবে না। বিছানায় বেলি শরীর ব্যথায় কাঁদতে থাকে। বেলি কি হয়েছে? আমার পুরো শরীর ব্যথা করতেছে। উফ রে, কি কোথায় কোথায় ব্যথা? পুরো শরীরটাই ব্যথা। আল্লাহ রে, বলো। মাজাটা ফেটে যাইতেছে, পায়ের গিঁটগুলা ব্যথা করতেছে। জ্বরের সময় অনেকের শরীর হাত পা অনেক ব্যথা করে, তেমনটাই বেলির হচ্ছে। এর আগের বারের কথা মনে পড়ে যায় ইরফানের। ঠিক এইভাবেই মান্থের পেন সহ্য করতে হয়েছিল ওকে। আর আজ আবার জ্বরের তাড়নায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। ইরফান মুভ এনে বেলির হাতে পায়ে মালিশ করে দেয়। বেলিকে কাত করে এক পাশ করে শুয়ে দিয়ে বেলির কোমরে মুভ মালিশ করে দেয় সে। প্রায় অনেকক্ষণ পর বেলি একটু শান্ত হয়, জ্বরটা একটু নিয়ন্ত্রণে আসে, আর শরীর ব্যথাটা কিছুটা হলেও কমে বেলির। শুয়ে শুয়ে ইরফানকে দেখছিল বেলি। ভেতরটা কেমন জানি করে ওঠে তার। খুব খারাপ লাগছে ইরফানের জন্যে। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে তার। ইরফানের মুখটাও কেমন শুকিয়ে আছে। আপনি খাইছেন? ওহো, মিনু কোথায়? গেস্ট রুমে ঘুমাইতেছে। চলেন আপনাকে খেতে দিই আমি। বেলির মুখ থেকে এমন কথা আশা করেনি সে। নিজে অসুখে মরে যাচ্ছে, আর এখন সে ইরফানের খাবারের কথা ভাবছে। একই মানুষ নাকি অন্য কিছু? অবশেষে ইরফান নিজেই বলে, কথা কম বলে শুয়ে থাকো। খাবেন না তাই বলুন, ক্ষুধা লাগলে খেয়ে নিব আমি, শুয়ে থাকো তুমি। হো, ইরফানের কেন জানি বেলিকে কিছু বলতে ইচ্ছে হচ্ছে। বেলির কাছে যেতে ইচ্ছে হচ্ছে, বেলিকে জড়াতে ইচ্ছে হচ্ছে। বেলি, হো, একটা কথা বলি। হো, আমি তোমাকে ভালোবাসি। জ্বরের মাঝে এমন কথা শুনে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায় বেলির। ইরফানের মুখ থেকে এই কথাটা তাও এই মুহূর্তে সে একদম আশা করেনি। এরই মাঝে ইরফান আবারও বলা শুরু করে, ভালোবাসি তোমাকে আমি। এরপর বেলিও বলতে শুরু করে, এটা শুধুই আবেগ। আবেগ নয়, সত্যি আমার মনটা বারবার তোমার দিকে ঘুরে যাচ্ছে। আমরা আর দুজন নেই, আমরা এখন 3 জন। কেন বোঝেন না আপনি? 3 জন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী, সে কি দোষ করেছে? সেও আপনাকে ভালোবাসে, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আপনি আমায় ভালোবাসেন না। ভালোবাসলে আমি সত্যির নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল ঝরে যায়, দিন শেষ, সে ঝরে যায়, আমিও ঝরে যাব। জানি না কবে, তবে আমিও ঝরে যাব। যাওয়ার আগে আপনাকে অনেক কিছু দিয়ে যাব। বেলি, ঘুমাবো একটু, অনেক ঘুম পাচ্ছে। আপনি রবি আপুর কাছে যান, আমি তোমার কাছে এসেছি, আর তুমি আমায় ওর দিকে পাঠাচ্ছ কেন বেলি? বেলি ফুল তার সুগন্ধে সবাইকে মাতায়, বিনিময়ে সে নিঃশেষ হয়ে যায়। সেই 9টা থেকে এখন অবধি আমি তোমার কাছে বসা,
আর এখন তুমি আমায় রুবির কাছে যেতে বলো? আমার কথা বলতে ভালো লাগে না, আমি ঘুমাবো। ঘুমাও, আমি আছি এখানে। কতক্ষণ বসে থাকবেন? শুতেও তো বলছো না। আমি কে যে আমার কাছে শোবেন আপনি? মায়ের খাবা কিন্তু, ওইটাই কপালে আছে আমার। এই বলে বেলি চুপ করে চোখ বুজে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মানুষটাকে আজ কেন যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে তারও, কিন্তু আবার কেন জানি সংকোচ লাগছে। বন্ধ চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ে বেলির। আজ নিজের শরীরে ইরফানের হাতের ছোঁয়াটার মায়ায় পড়ে গেছে। অন্যদিকে ইরফানের মনটাও বেলির কাছে যেতে চাইছে, বেলিকে জড়াতে চাইছে। বেলি তার বিবাহিতা স্ত্রী, অন্য নারী নয়। তাই সে লাইট অফ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বেলির পাশে শুয়ে পড়ে। বেলি টের পেয়েও চুপ করে পড়ে থাকে। ইরফান আচমকায় বেলিকে নিজের একদম কাছে নিয়ে আসে, জড়িয়ে ধরে বেলিকে সে। ছাড়েন, ঘুমাও তুমি। এইভাবে থাকলে আমার ঘুম আসবে না। আমি কি তোমাকে কামড়াচ্ছি নাকি? চুপ করে শুয়ে থাকো। ইরফানের এমন কথায় বেলি চুপ হয়ে যায়, তাই বেশি কিছু বলেনি সে। এমনিতে অনেক রাত হয়ে গেছে, তার ওপর নিজের শরীরও ভালো না, তাই আর বাড়াবাড়ি করেনি সে। হঠাৎ করে ইরফান বলে ওঠে, তোমার প্রতি আমার করা অন্যায়গুলো খুব বেশিই ছিল, হয়তো এর ক্ষমা হয় না। এত মারধর করেছি যে নিজের দিকে তাকাতে এখন লজ্জা লাগে আমার। বারবার বোঝাতে চেয়েও মনটা বুঝে নেয় আমার। বারবার তোমাকেই পেতে চায়। কেন জানি তুমি নামক ফুলটা আমার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছ। আমি ভালোবাসি তোমাকে বেলি, তোমাকে ফুল ভেবে নয়, ভালোবাসার কলি করে কাছে পেতে চাই আমি। আমি শান্তি পাই তোমার মাঝে বেলি, জানি না কেন, কিন্তু আমি শান্তি পাই তোমার মাঝে। বেলির পিঠের সাথে ইরফানের মুখটা লেগে আছে। বেলির পিঠের ভেজা ভাবটাই বেলিকে জানান দিচ্ছে ইরফানের চোখের পানি তার শরীর স্পর্শ করছে। বেলির বুকের ভেতরটা কাতর হয়ে আছে, আর সহ্য করতে পারেনি সে। এই দিক ফিরে জ্বরের মাঝে জড়িয়ে ধরে নিজের স্বামীকে সে। ভালোবাসে বেলি মানুষটাকে, কি করে আর দূরে থাকতে পারে সে। বেলি জড়িয়ে ধরা দেখে ইরফান আরও জড়িয়ে নেয় বেলিকে। কপালে একটা চুমু দিয়ে বলে, ঘুমিয়ে যাও তুমি, আমি আছি এখানে। বেলি চুপ করে চোখ বুজে ইরফানকে ধরে রেখেছে, আর মনে মনে বলছে, কি ঠিক কি ভুল জানি না, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি অনেক, তাকে ছাড়তে পারবো না। ভালোবাসি আমি আপনাকে, অনেক ভালোবাসি। পরে নিজেই মুখ খুলে বলে, আমি মরে যাব আপনাকে ছাড়া। শুধু পাল্টে যায়েন না, আমি মরে যাব, একদম মরে যাব। বেলির কথা শুনে বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় ইরফান। তার নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, ভালোবাসি রে বেলি ফুল, তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। তোকে ছেড়ে কোথাও যাব না, আর তোকেও কোথাও যেতে দিব না। ভালোবাসি অনেক তোকে। বেলিও পরম মমতায় নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয় ইরফানকে। সেখানে আস্তে করে ঘুমিয়ে যায় বেলি। সকালবেলা ঘুম ভেঙে বেলির মুখটা দেখতে পায় ইরফান। চুপটি করে গালে হাত দিয়ে ঘুমাচ্ছিল মেয়েটা। বেলির মুখের মাঝে কিছু তো আছে, যার মায়ায় বারবার পড়ে যাচ্ছে ইরফান। ইরফানের ভালো লাগা, মন্দ লাগা, ভালো থাকা মন্দ থাকা, সবটাই যেন এখন বেলিকে ঘিরে। ঘড়িতে নজর দিয়ে দেখে সকাল 8:30 বাজে। আজ লেট হয়ে গেছে তার। ডান হাত দিয়ে বেলির কপাল ছুঁয়ে দেয় সে। না, এখনও জ্বর ছাড়েনি, তবে তেমনও জ্বর নেই। কাল রাতের মেডিসিনটা একটু হলেও কাজ করেছে। তারপর নিজের বুকের ওপর থেকে বেলির বাম হাতটা আস্তে করে সরিয়ে নেয় ইরফান। আস্তে করে বেলির পাশ থেকে উঠে যায় সে। ফ্রেশ হতে হবে তাকে, অফিসেও যেতে হবে। আস্তে করে দরজা খুলে নিজের রুমে যায় ইরফান। গিয়ে অনেকটাই অবাক হয়ে যায় ইরফান। আজ রবি সজাগ। যেই রবি দিন 10টা বাজে ঘুম থেকে ওঠে না, সেই রবি সকাল 9টা বাজতে উঠে গেল কিভাবে? ইরফান ততটা পাত্তা দেয়নি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রবি আটকায় তাকে।
গোসল করবা? মানে কি? সারা রাত তো তার সাথে কাটাইলা, তা এখন তো ফরজ গোসল করতেই হবে, তাই না? রুবির মন মানসিকতা বারবার ওই দিকে ইঙ্গিত করে, যা ইরফানের মোটেও ভালো লাগে না। সে কিভাবে এইসব কথা বলতে পারে, এইটাই ইরফানের মাথায় আসে না। রুবি, তুমি কি শুধু একসাথে থাকা মানে সেক্সি বুঝো? সত্যি বললাম বলে জ্বালা ধরে গেছে, তাই না? এটা মোটেও সত্যি না। রুবি বেলি অসুস্থ, খুব অসুস্থ। তুমি ভাবলে কি করে এই অবস্থাটা আমি আর ও? রুবি, মাঝে মাঝে একটু বেশি ভেবে বসো তুমি। যাক ভালো, সত্যিকে মিথ্যা বানিয়ে সত্যি বানাতে ভালোই পারো দেখছি। তোমার সমস্যা কোথায় হচ্ছে রুবি? তোমাকে সহ্য করে বেলি যদি এই 7 মাস থেকেই একই ছাদের নিচে থাকতে পারে, তাহলে আমি একটা রাত শুধু ওর রুমে থেকেছি বলে তুমি এমন হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ? কারণ আমি বেলি নই, আর তুমি ওই গাইয়া মেয়ের সাথে আমার কম্পেয়ার করবা না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত আবাল না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত লেম না রুবি। ও রিয়েলি? ইয়েস। রুবি, এমন আচরণ করো না যাতে তোমার দিক থেকে আমাকে মুখ ফেরাতে হয়। তাহলে বিয়ে কেন করেছ আমাকে? লাইক সিরিয়াসলি রুবি, আমি তোমাকে বিয়ে করেছি? নাকি বিয়েটা দুজনের সম্মতিতে হয়েছিল? কোনটা? যাই হোক, হয়েছিল তো। আজ আর অফিস যাব না আমি। তোমার সাথে কিছু কথা বলবো আজ আমি প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিয়ে যাবে। আমার প্রয়োজন নেই। কেন রুবি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, আর তুমি ফরজ গোসল নিয়ে আসছো? তুমি তো এই 7 মাস আমার সাথে শুয়েছ। তুমি দেখোনি আমি কখন ফ্রেশ হই, কখন গোসল করি? ও সরি, তুমি দেখবে কিভাবে? তুমি তো দিন 12টা অবধি ঘুমে থাকো। ইরফান, বেশি বেশি হচ্ছে। কোনটা বেশি বেশি? কি বেশি বেশি? আমি যতদিন তোমার সাথে থেকেছি আমাদের মাঝে সেক্স কতবার হয়েছে বলো? সপ্তাহে 2 বার কি 3 বার, আবার কোনো সপ্তাহে 1 বারের জন্যেও না। যখন এইসব হতো না তখনও কি আমি ফ্রেশ হইনি? লুক এট মি রুবি, এইসব নোংরা কথা কেন বলো? বলতে পারো আমার অপরাধ একটাই, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম। ও, এখন অপরাধ হয়ে গেছে? সাধু পুরুষ তুমি? মোটেও না। আমি নিজেকে সাধু কখনো ভাবিনি, আর ভাববও না। একটা কথার জবাব দাও তো রুবি, আমি যে বিবাহিত ছিলাম তুমি কি তা জানতে না? জানতাম তো। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম, নাকি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম? তুমি সব জানতে। আমি বিবাহিত, আমার বউ আছে, সব। তবুও কেন পা বাড়ালে? বাহ বাহ, এখন আমি অপরাধী হয়ে গেলাম। চান্স তুমি নাও নাই? চান্স দিলে কে না নেয় রুবি? বলো আমায়, কে না নেয়? তুমি চান্স দিয়েছ, আমি অমানুষ চান্স নিয়েছি। আর এইসবের মাঝে থেকে ওই নিষ্পাপ মেয়েটা এতদিন কষ্ট পেয়ে গেছে, বিনিময়ে মুখ খুলেনি। কত মেরেছি, একবার মেরে অজ্ঞান করে রেখেছে। শরীরের ব্যথায় মেয়েটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারেনি। তখন আমি তোমার কাছে খুব ভালো ছিলাম, আর আজ আমি তার একটু সেবা করাতে আমি খুব খারাপ হয়ে গেলাম। তুমি মেয়ে, সেও মেয়ে। তুমি আমার স্ত্রী, এটা যেমন সত্যি, সেও আমার স্ত্রী, এটা আরও বড় সত্যি। সব থেকে বড় কথা, তুমি একজন মানুষ, কিন্তু তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের মৃত্যু কামনা করো। নিজে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে গালিগালাজ করো। এইসব কি ঠিক করো? তোমার ভাষণ অনুযায়ী তুমি শিক্ষিত আর বেলি মূর্খ। যেহেতু তুমি এত শিক্ষিত, তাহলে মূর্খের মতো কথা বলো কেন যে আমায় তাবিজ করা হয়েছে? তার মানে কি আমি বলতে পারি না তুমি এইসবে বিশ্বাস করো? আমি একটা জিনিসই চাই, বেলি নামক কীট পতঙ্গ আমাদের জীবনে থাকবে না। ওকে কীট পতঙ্গ বলো না। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পবিত্র কোরআন পড়ে, ওর সব চলাফেরা শরীয়তের দায়রার মাঝে পড়ে। আমি অদম হয়তো আগে কিছুই দেখিনি ওর, কারণ আমি তো পাগল ছিলাম, তাই আসল হীরাকে কাজ ভেবেছি আর কাজকে হীরা। বাহ বাহ, ও আমার বাল, বুঝলা তুমি? ও আমার বাল। আই ডোন্ট কেয়ার এনি বেলি ফেলি। ওকে, তুমি যে কেমন আমি হারে হারে বুঝে গেছি।
তাহলে আমায় বিয়ে করেছো কেন? আবারও এক কথা বলে, বিয়ে কি আমি একা করেছি নাকি তুমিও করেছো? তুমি তো জানতে আমি বিবাহিত। তুমি তো জানতে স্বামীর ভাগ তোমাকেও করতে হতে পারে। তুমি তো জানতে তোমাকে সতীন নিয়ে থাকতে হবে। তাহলে রাজি হলে কেন? আর বিয়ের কথা আগে কে কাকে বলেছে ভেবে দেখো তো রুবি। তুমি তো চাইলেই পারতে আমায় ইগনোর করতে। তুমি তো চাইলেই পারতে আমায় ছাড়তে। কই, তুমি তো ছাড়ার বদলে আরও চেপে ধরেছিলে। বেলিতে এসব কিছুই জানতো না, তুমি তো জানতে। তাহলে তুমি মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছ, আর আমি শুধু হাতটা ধরেছি কেবল। কি বলতে চাও তুমি? কিছুই না। আমি চাই একটু শান্তি, যা আমি বেলির কাছ থেকে পাই, আর তোমার কাছ থেকে পেন পাই। তুমি অন্যের ঘর ভেঙে তার স্বামীকে নিয়ে সুখে থাকার স্বপ্ন যেমন দেখো, তদ্রূপ সেই নারীও কখনো না কখনো তার নিজের স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে। রুবি আর ইরফানের কথোপকথনের মাঝে হঠাৎই ইরফানের ফোন বেজে ওঠে। রুবির দিক থেকে ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায় ইরফান। মোবাইল হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন। ওইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30টার ওপরে বেজে গেছে। কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে বলতেও পারবে না সে। আসসালামু আলাইকুম। কামাল ভাই বলুন। কোথায় আছেন ভাই? এই তো ভাই, বাসায় আছি। অফিস আসবেন না? এত লেট কেন? ভাই, ওয়াইফ অসুস্থ ছিল, আর কিছুক্ষণের মাঝেই বের হব। ওকে ভাই, আসেন তাহলে। জি ভাই। ইরফানের কথা শুনে রুবি আরও জ্বলে ওঠে যখন ইরফান তার কলিগকে বলেছে ওয়াইফ অসুস্থ। এটা রুবি ঠিক হজম করতে পারেনি, তাই সেও চুপ থাকেনি। আমি তো অসুস্থ নই। তো তাহলে ওনাকে কেন বললা যে ওয়াইফ অসুস্থ? আরে আজব তো, বউকে শুধু তুমি একা নাকি? বউ তো আরও একজন আছে আমার, সে অসুস্থ, তার কথাই বলছি। আর অন্য কিছু ছিল না? কি ছিল? এত সহজভাবে কথা বললাম, আর সে বলে আর অন্য কিছু ছিল না। কি বলা উচিত ছিল আমার? যে ভাই, আমার দ্বিতীয় স্ত্রী আমার আর আমার প্রথম স্ত্রীর মাঝে কাল রাতে সেক্স হয়েছে কিনা তা তদারকি করছে, এটা বলা উচিত ছিল কি? ইরফানের এমন কথা একদম চুপ হয়ে যায় রুবি। রুবি কোনো দিক দিয়ে ইরফানকে জব্দ করতে পারছে না। রুবি বারবার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেলিকেই টার্গেট করছে। সে বারবার এত কিছু বলেও কোনো কাজ করতে পারছে না। আপাতত চুপ হয়ে যায় সে। অন্যদিকে আজ মিনুই একা একা নাস্তা বানিয়ে রাখে টেবিলে। ইরফান রেডি হয়ে নাস্তার টেবিলে আসে। মিনু সব সামনে সাজিয়ে রেখেছে, তবুও কিছু একটা মিসিং। ইরফান টেবিলে ভালো মতো চোখ বুলায়। কিছু তো মিসিং পাচ্ছে সে। কিও ভাই, খান না কা? কিছু জিনিস মিসিং। হেইডা কি? মানে কিছু জিনিস দেশ নাই তুই? তা কি দেই নাই কন? সবই তো দিচ্ছি, খাইয়া লম দেহি। খাচ্ছি। বেলি উঠছে? হো। কখন? আপনি যখন রুমে গেছেন তার পরখানি উঠছে। মুখ দিয়েছে? হ। নাস্তা দিছিস? দিয়েছি। খাইতো না কয়? আমি দিয়েছি। আচ্ছা। ইরফান আজ তেমন কিছু খায়নি। একটা ব্রেড খেয়েছে, তাও শুকনো, সাথে একটা ডিম। পানি খেয়ে সোজা বেলির রুমে যায় সে। বেলি তখন বিছানায় বসে নাস্তার ট্রেটা দেখছিল। কেমন যেন ঘিন ঘিন লাগছে তার কাছে। এটা তার চোখে মুখে বোঝা যাচ্ছে, যা ইরফানের চোখে সহজেই ধরা পড়ে যায়। সে সামনে গিয়ে দাঁড়ায় বেলির। বেলি তখন নাস্তার ট্রে থেকে নজর সরিয়ে ইরফানের দিকে তাকায়। এক নজরে ইরফানের দিকে চেয়ে আছে সে। ইরফান আজ সাদা শার্ট পরেছে, তাও কালো জিন্স দিয়ে। ইন করা শার্টের আবার হাতাগুলো ফোল্ড করা। একেবারে ক্লিন শেভও না, আবার একেবারে দাড়িতেও ভরে নেই ইরফানের গালজোড়া। এইভাবেই ভালো লাগছিল তার কাছে তার স্বামীকে। বেলি চেয়ে আছে তার স্বামীর দিকে, আর মনে মনে বলছে, মাশাআল্লাহ, একদম রাজপুত্র আমার স্বামী, কত সুন্দর দেখায় তাকে। বেলির ভাবনায় ছেদ পড়ে ইরফানের ডাকে। ধ্যান ভেঙে সামনে তাকায় বেলি। ততক্ষণে ইরফান বেলির পাশে এসে বসে গেছে। নাস্তার ট্রেটা সাইডে রেখে বেলির কপালে হাত রাখে ইরফান। জ্বর মোটামুটি আছে শরীরে, তবে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল সে।
ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? এইগুলা খাবো না। এইগুলা তো তুমিই রোজ বানাও। ডিম মামলেট, পরোটা, ভাজি খাও, তারপর সকালের মেডিসিনটাও তো খেতে হবে। ডিম ডুম খাবো না, এইগুলোতে গন্ধ। সরান এইগুলা। মিনু কই? কিসের গন্ধ? কী সব বলো তুমি বেলি? ডিম খাবো না, তাহলে শুধু পরোটা আর ভাজি খাও, তাড়াতাড়ি করো। বেলি তার নাক সর্বোচ্চ উচ্চতায় উঠিয়ে ফেলে ভাজি দেখে। কেন যেন বেলি সব কিছুতেই খুঁত ধরছে। ভাজি এমন ভর্তা ভর্তা কেন? এইবার ইরফানের মেজাজ খারাপ হচ্ছে। বেলি অহেতুক বাচ্চামো করতেছে। না খাওয়া ধান্দাই সব বেলির। মোট কথা সে খাবে না, তাই এসব করছে। এইদিকে ইরফানেরও অনেক দেরি হয়ে যাচ্ছে অফিসে। বেলিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে তারপর সে অফিসে যাবে। আর কোনো কথা শুনেনি ইরফান। সোজা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে বেলির মুখের মধ্যে পুরে দেয় সে। তারপরও বেলি তা মুখের মধ্যে রেখেই চাবায়, গিলে আর না। তারপর ইরফান পানি দিয়ে গিলতে বলে। বেলিও পানি দিয়ে গিলতে মাত্র একটা পরোটা খায়। ইরফান বেলিকে মেডিসিন দিয়ে মিনুকে ডাকে, যে ভাই, আমি তো এখন অফিসে যাব, ওকে দেখে রাখিস। আচ্ছা, দুপুরে যত ভাত খায় কেমন? আরে মাতারি এটা খবিস, পোলা পাইনের লাহান করে, খাইতে কইলেও খায় না। আহ, কী সব ভাষা ব্যবহার করিস তুই? যা বলছি তাই করিস। আচ্ছা, তাই ডিম খানায় কি দোষ করছিল? খান নাই কিলিগা ভাবি? তুই এইগুলা নিয়ে যা, ধর। দেন। মিনু ট্রে নিয়ে চলে যায়। আর ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বেলির দিকে তাকিয়ে থাকে। আমি তোমার কাছে তো 24 ঘন্টা বসে থাকতে পারবো না, তাই না? অফিস আছে তো আমার, তুমি খেয়ে নিবে দুপুরে, কেমন? হো, আর হ্যাঁ, কি? কিছু না, ভালোবাসি। এই বলে বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় ইরফান। তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, একটা কথা বলি? হো, রবি যদি এই রুমে আসে বা তোমাকে কিছু বলে, চুপ করে থাকার প্রয়োজন নেই। নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো আজ থেকে। আমি যে ভুল করেছি তা হয়তো শুধরাতে টাইম লাগবে, তবে নিজের জন্য ভাববে আজ থেকে, অন্যের জন্য নয়, এমনকি আমার জন্যও না। মনে যেতে থাকে, কেমন? চুপ করে থাকতে বলিনি তোমাকে, কিছু বলেছি তার উত্তর দাও। বেলির চুপ থাকা দেখে ইরফান আর বেশি কিছুই বলেনি। ইরফান জানে বেলিকে যদি রুবি মেরেও যায় তবুও সে কিছু বলবে না, কারণ বেলি এমন এক আল্লাহর বান্দা যে কিনা শত কষ্ট সহ্য করবে কিন্তু পাল্টা কাউকে কিছু বলবে না। ইরফান আল্লাহ হাফেজ বলে বিদায় নেয় বেলির কাছ থেকে। ইরফান চলে যাওয়ার পর বেলি কেন জানি চুপ করে বিছানায় শুয়ে পড়ে। ইরফানকে ভেবে যাচ্ছে সে। বারবার ইরফানের মুখটা ভেসে আসছে তার সামনে। স্বামীর ভালোবাসা কি সে বিয়ের পর থেকে জানতো না? এই 2 দিনে সে বুঝেছে কেন মেয়েরা স্বামীর ভালোবাসার জন্য মরিয়া হয়ে থাকে। ইরফান সত্যিই তাহলে বদলে গেছে। এইসব ভাবতে ভাবতে আবার ঘুমের ঘোরে চলে যায় বেলি। অন্যদিকে অফিসে বসে থেকেও কাজে মন বসছে না ইরফানের। কেমন আছে বেলি? দুপুরও হয়ে গেছে, কি করছে সে এখন? খেয়েছে কিনা? মেডিসিন নিয়েছে কিনা? সব মিলিয়ে এখন এই মুহূর্তে তার মাইন্ড শুধুই বেলিকে ঘিরে চলছে। একটা খোঁজ নিতে পারলে ভালো হতো, অথচ নেয়ার উপায় নেই। বেলির ফোনও নেই যে ফোন করবে। আবার রুবির ফোনে ফোন দিয়ে বেলির খবর নেওয়া মানে চতুর্থ বিশ্বযুদ্ধকে যেচে আমন্ত্রণ করা। তাই আর এইসব ফোনের ব্যাপারে ভাবেনি ইরফান। বাসায় মিনু বেলিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ভাত খেতে দেয়। বেলি যেই না ভাতে হাত দিয়েছে অমনি রুবি হাজির সেখানে। বেলির সামনে ভাত দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রুবি। জ্বর একটু হয়েছে, কত নাটক করলি তুই? এত অভিনয় কই থেকে শিখছিস? ভালো অভিনেত্রী হবি তো তুই। কিভাবে স্বামী কেড়ে নিতে হয় তুই ভালোই জানিস। নিজেকে আয়নায় দেখছিস? কি যোগ্যতা আছে রে তোর ইরফানের সাথে থাকার? হ্যাঁ, গিল গিল, ভাত গিল। গিলে গিলে হাতে হয়ে যা, তারপর মোটা শরীর দিয়ে ইরফানকে আরও বশ করতে পারবি। এবার বেলিও মুখ খুলতে বাধ্য হয়। একে তো জ্বর,
দুয়ে শরীর ভালো নেই, তার ওপর এত কিছু বলছে রুবি। রুবির প্রতিটা কথাই নোংরা ইঙ্গিত সম্পন্ন কথা। সব মিলিয়ে সেও বিরক্ত। রুবি আপু, আমি না করতেছি অভিনয়, না করলাম নাটক। ওইটা আপনার কাছে মনে হচ্ছে, আমার কিছু করার নাই। আর অন্যের স্বামী আমি কেড়ে নিচ্ছি না। আমি যদি বলি আপনি আমার স্বামী কেড়ে নিয়েছেন তখন কি হবে? আর আমি ভাত এতটাও খাই না যে হাতে হব। যদি বলি শরীর দেখে আমার স্বামীকে আপনি বশ করেছেন তখন কি হবে? এতটাও খারাপ কথা বলবেন না যাতে পরবর্তীতে আপনার সাথে কথা বলতে গেলেও রুচিতে বাধে। চুপ, একদম একদম চুপ। আমার শরীর আসলেই ভালো নেই। আপনি আপনার রুমে যান। ও, আমি আসাতে এখন শরীর ভালো না, তাই না? দেখেন আপু, আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি আপনার স্বামীকে আপনার আঁচলের তলায় বেঁধে রাখুন। দেখুন আটকে রাখতে পারেন কি না। আমি তো আর তাকে বলি না যে আমার কাছে আসো, এই সেই। সে আসে, এতে আমার হাত নেই। আর হ্যাঁ, স্বামীটা আমারও। আমি চুপ থাকি তার মানে এই না যে আমি বলতে পারি না। আমিও বলতে পারি আপু, শুধু বলি না। বেলির কথায় রুবির মুখ বন্ধ হয়ে যায়। বেলির তাকে কথা বলা কথাগুলো জায়গা মতো গিয়ে লাগে তার। এতটা বাড়াবাড়ি করে এই রুবি যে একে চুপ করানোর জন্যে অন্য কাউকে এর মতো ভাষা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ এই আল্লাহর বান্দি থামার পাচ্ছি না। রাগে ফুলতে ফুলতে বেলির রুম থেকে বের হয়ে যায় রুবি। রুবি যাওয়ার পরপরই মিনু সেখানে হাজির। মিনুর মুখের ভঙ্গিমায় জানান দিচ্ছে যে সে সব শুনেছে। তাই বেলিও মিনুর হা করার আগেই বলে দিয়েছে, মিনু এখন কিছু বলো না, খুব খারাপ লাগতেছে আমার কাছে। সো কিছু বলো না আর। আমি কি কইতাম আর, সব আপনিই তো কইলেন। উফ ভাবি, যা কইলেন না। ওর থোতা মুখ আপনি ভোতা বানাইয়া দিছেন। এক্কেরে ভালা করছেন ভাবি, এক্কেরে ভালা করছেন। শয়তানি একটা। হ্যাঁ, এখন পাগল হয়ে গেছে শয়তানের হাফেজ। হের পরে খুশি হমু ভাইয়ে এইটারে লাথি মেরা ঘর থেকে বাইর কইরা দিলে। আহ মিনু, কি সব বলো? লাথি কেন মারবে তোমার ভাই? ওকে সংসার করতে আসে নাই? ওকে আমার মতো পাগল নাকি যে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিবে? পাগলেও আজকাল নিজের স্বামীর ভাগ দেয় না। সেই জায়গায় ও তো মানুষ। তা আপনি কি মানুষ না? আপনি দিছেন কেমতে? আমার এই কপালটা আছে না, এই কপালটার দোষ। আমার ভাগ্যে ছিল স্বামীর অবহেলা পাবো, পাইতেছি। আমার ভাগ্যে ছিল সতীর নিয়ে ঘর করব, করতেছি। সতী নিয়েও তো এদের কথা শুনতে হবে, শুনতেছি। আর কি লাগে? হাত ধুইলেন যে ভাবি, খাইয়া লন। না, এইসব নিয়ে যাও, আমি আর খাবো না। পেট ভরে গেছে। আর খুব বেশি দরকার ছাড়া আমাকে জাগিও না। এই বলে বেলি হাত ধুয়ে ফেলে। এক লোকমা ভাতও পেটে যায়নি মেয়েটার, চুপ করে শুয়ে আছে। আর দু চোখ বেয়ে তার আপনা আপনি পানি পড়ে যাচ্ছে। আজ রবির কথাগুলো আসলে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। ইরফান বাসায় আসলে ইরফানকে কিছু কথা বলবে বেলি, এটা ভেবেই আস্তে আস্তে ঘুমিয়ে যায় সে। সারাদিন বেলি রুম থেকে বের হয়নি। রুবিও সোজা দুপুরের পর না খেয়ে বাপের বাড়ি চলে গেছে। সে এখানে এক মুহূর্তের জন্য থাকবে না, তাই সে চলে যায়। রাত প্রায় 8টা নাগাদ ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে ইরফানকে সব বলে দেয়। রুবি বেলিকে কি বলেছে, বেলি রুবিকে কি বলেছে, রুবি চলে যাওয়া, বেলি সারাদিন না খেয়ে থাকা, সব বলে দিয়েছে মিনু। মিনু, আমার মাথাটা অনেক ধরে আছে, তুই আমার জন্য কফি বানা। আমি আগে গোসল করব, তারপর বেলির কাছে যাব। আচ্ছা। ইরফান গোসল করে ফ্রেশ হয়ে বের হতে হতে মিনুও কফি নিয়ে হাজির হয় ইরফানের রুমে। কফিতে চুমুক দিতে দিতে ইরফান বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ইরফান বেলির পাশে গিয়ে বসে বেলির কাঁধে হাত রাখে। তখনই বেলি চোখ খুলে একটা কথাই বলে দেয়, আপনি চলে যান রুবি আপুর কাছে। আমার কপালে আপনার ভালোবাসা নেই, আমি অবাগী। এইভাবেই একদিন শেষ হয়ে যাব। এভাবে আমার জীবনের শেষ দিন অবধি কাটাতে হবে। কষ্ট পাইতেছি আর পাইতে হবে, তবুও পারবো না অন্য কোনো নারীকে কষ্ট দিতে। আপনি রুবি আপুর কাছে চলে যান,
আমি আপনাকে ভালোবাসি অনেক, কিন্তু আপনাকে বেঁধে রাখতে পারবো না। মন জমিনে আপনার নাম আজীবন থাকবে, তবু অন্য কারো চোখের পানির কারণ হতে পারবো না। এই কথাগুলো বলে হু হু করে কেঁদে ওঠে বেলি। তখন কেন জানি ইরফানের চোখ দিয়েও পানির স্রোত বয়ে যায়। বুকের মধ্যে নিমিষে এক তুফান শুরু হয়ে যায় বেলির। আসলেই কি সুখের মিলন হতে দেয়া যায়? আসলেই কি একটু সুখের মিলন হলে খুব বেশি ক্ষতি হবে? তবুও কেন যেন কোথাও একটা বাধা কাজ করে বেলির মাঝে। আবার নাও করতে পারে না। যতই হোক, স্বামী তো তার। বিয়ের পর, বাবা মায়ের পর স্ত্রীর প্রতি তার স্বামীর অধিকার থাকে বেশি। কিন্তু বেলির ভেতরটা হু হু করে কেঁদে ওঠে তখন, যখন ইরফানের করা সমস্ত খারাপ আচরণগুলো মনে পড়ে যায়, যখন মারধরের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। বেলি তখন নিজেকে ঠিক রাখতে পারে না। আজও ব্যতিক্রম কিছু ঘটেনি তার সাথে। সুখের মিলনের সাথে দেখা হয়ে যাওয়ার সাথে সাথে সেই সব বিষাদের দিনগুলো মনে পড়ে যায় বেলির। ইরফানের হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে অন্তরখানা পুড়ে খাক হয়ে যাচ্ছে তার। নিজের ভেতরে উথাল পাতাল শুরু হয়ে গেছে বেলির। কেন যেন মানতে পারে না সেও। এতটা কষ্ট কি তার পাওনা ছিল? নিজের কাছে এইসব জিনিসগুলো লজ্জাজনক লাগে বেলির কাছে। বেলি আর সহ্য করতে পারেনি। পিছন ফিরেই ঝাপটে ধরে ইরফানকে। বেলির এইভাবে ঝাপটে ধরা দেখে একটু হতভম্ব হয়ে যায় ইরফান। বেলি শব্দ করে কেঁদে দেয় ইরফানের বুকে। দুই হাতে নিজের মুখ ঢেকে ইরফানের বুকে হাতে আবদ্ধ সেই মুখটি লুকিয়ে রেখে কেঁদে ওঠে বেলি। একসময় ইরফান বেলির পিঠটা নিজের হাত দিয়ে আগলে ধরতে যাবে, তখনই বেলি ধপ করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। একে তো শরীর খারাপ, তার উপর এইভাবে কান্না করাটা তার শরীরের পক্ষে খারাপ হতে পারে। মুহূর্তের মাঝে ইরফান চমকে যায়। বেলির কান্না আরেকটু জোর শব্দে পরিণত হয়। ফ্লোরে বসে মুখ চেপে কাঁদতে থাকে মেয়েটা। ইরফান হাঁটু গেড়ে নিচে বসে পড়ে বেলির কাছে, হাতটা দিয়ে বেলির মাথায় রাখে। কি হলো, এভাবে কাঁদছো কেন? এই বেলি, এভাবে কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে মেয়েটার। ইরফান বেলির কান্না থামানোর জন্যে গ্লাসে এনে পানি দেয় তাকে খাওয়ার জন্যে, কিন্তু বেলি খায়নি। তারপর কেন জানি নিজ থেকেই ইরফানের হাতটা টেনে নিজের কাছে বসায় সে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করে দেয় বেলি, আপনি আমায় অনেক মারছেন। আপনি জানেন আমি কত ব্যথা পাইতাম তখন। আমার অনেক ব্যথা লাগতো। আমি তবুও কিছু বলতাম না আপনাকে। আরে ভালো না বাসতেন তাই বলে এইভাবে মারবেন? আপনার এক একটা লাথি, এক একটা ঘুষি অনেক ব্যথা দিত আমার এই শরীরটাকে। আপনি জানতেন না আমি কত রাত ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারিনি। সেইবার শলার ঝাড়ু দিয়ে পর্যন্ত মারছেন। এমনভাবে মারছেন যে শলা পর্যন্ত ঢুকে গেছে শরীরে। এইভাবে বুঝি কেউ কাউকে মারে? হ্যাঁ, এই দেখেন, এইদিকে দেখেন। আমার এই শরীরটা যখন স্বামীর ছোঁয়া পেত, তখন এই শরীরটা স্বামীর মার পাইছে। এই ইরফান সাহেব, আমাকে এত মারছেন কেন? আমাকে বললেই হয়তো, আমি চলে যেতাম, বা ভাতের সাথে বিষ দিয়ে দিতেন, খেয়ে মরে যেতাম। তবুও না মারতেন। এইদিকে দেখেন, এই যে দেখেন, আমার পিঠটায় কত দাগ এখনো আছে। সেইবার বেল্ট দিয়ে মারছেন। আচ্ছা, একটু মায়া হয় নাই, তাই না? বেলিকে যে এইভাবে মারি, ওর শরীরটা কি এত মার নিতে পারে? একবার জানতে চান নাই, তাই না? ওই দিন চা দিতে একটু দেরি হয়ে গেছিল বলে এইভাবে মারছিলেন। আপনি আমায় মেরে কেন ফেলান নাই? হ্যাঁ, কেন মেরে ফেলান নাই আমাকে আপনি? শোনেন না, এইদিকে তাকান আমার দিকে। আমি কিন্তু অনেক ব্যথা পাইতাম যখন মারতেন, কিন্তু শব্দ করতাম না। বলেন করতাম কি না? বলেন না, আমি কি মারার সময় কোনো শব্দ করতাম? বেলি নিজের মাঝে তখন ছিল না। সে অনেকটা উন্মাদ হয়ে গেছে মনে হচ্ছিল। চোখের পানি, নাকের পানি, এমনকি লালা চলে আসছে মুখ দিয়ে কাঁদতে কাঁদতে। হয় অনেক সময় এমন, মানুষ যখন অতি শোকে পাথর থাকে
তারপর সেই পাথর গলে গেলে তখন যে প্রতিক্রিয়া হয়, এখন সেই প্রতিক্রিয়াটা হচ্ছে বেলির। ইরফানের ভেতরের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে বেলির এমন পাগলামি দেখে। সে একদম নিশ্চুপ হয়ে ফ্লোরে বেলির সামনে বসে আছে। বেলি হাত ধরে জোরাজোরি করছিল উত্তর জানার জন্যে। তখন বাধ্য হয়ে ইরফান জবাব দেয়, উহু, কোনো শব্দ করতে না। তখন বেলি আবারও কেঁদে দেয়। এইবার ইরফানের 2 হাত ধরে নিজের কাছে আনে বেলি। তারপর আবার বলা শুরু করে সে, যখন দেখতেন আমি শব্দ করতাম না, তখনই কি মায়া হতো না আমার ওপরে? খালি মেরেই গেছেন, মেরেই গেছেন। আমি কি ব্যথা পাই না বলেন? আমিও ব্যথা পাই। আমি তো অমানুষ। আমি বুঝতেই পারি না এটা যে একটা ফুল, যে ফুলটা একদম নিষ্পাপ, সেই ফুলটাকে এত অবহেলা করে বসলাম। আমি কি করছিলাম? হ্যাঁ, কি করছিলাম? আপনি আমায় একটুও দেখতে পারেন নাই। বলেন, আমি কি বলছিলাম যে আমাকে বিয়ে করেন? তখন তো আমার বাবা আর আপনার বাবা বললেন। আমি কি করতাম? বাপ আমার মরে গেল, তখনও আপনার বাবা বিয়ের কথা বলে গেছে আমার মাকে। আমার কি অপরাধ ছিল? আমি একদিন নামাজ পড়তেছিলাম, সাড়া দিতে পারি নাই বলে জোতা নিয়ে আসছেন আমাকে মারার জন্যে। আমার তখন কি অন্যায় ছিল বলেন তো? অন্যায় তোমার না, অন্যায় ছিল আমার। আমিই খারাপ মানুষ, আমিই কষ্ট দিলাম তোমাকে। আমার বাপ মা আমায় মারে নাই। আমি তাদের কাছে ফুল ছিলাম, তাদের শখের বেলি ফুল। আর সেই ফুলটারে আপনি ছিঁড়ে ফেললেন এইভাবে। এর থেকে ভালো ছিল আমায় বিষ দিয়ে মেরে দিতেন, আমি টু শব্দটাও করতাম না। ইরফানেরা সহ্য হয়নি, এক টানে বেলিকে নিজের বুকে এনে ফেলাইছে। তারপর বসা অবস্থাতে শক্ত করে ধরে রাখে বেলিকে। ইরফান আজ কাঁদছে। ছেলেরা কম কষ্টে কাঁদে না, তাদের তেমন কষ্ট হলেই তারা কাঁদে। ইরফান আজ নীরবে কাঁদছে। বেলিকে নিজের কলিজায় ঢুকিয়ে রাখতে ইচ্ছা করছে তার। এইটুকুন একটা মেয়ে সে, অথচ এই বয়সে সে কি কি সহ্য করে গেছে, তবুও মুখ খোলেনি। বেলি তখন ইরফানের বুকে থেকে বলতে শুরু করে, বুঝবেন, বুঝবেন, একদিন ঠিক বুঝবেন। আমি যেদিন থাকবো না সেদিন খুব করে বুঝবেন। আমি তখন আকাশে তারা হয়ে যাব। আমি আর আমার বাবা তখন উপর থেকে দেখব আপনি কিভাবে কান্না করেন। হারিয়ে যাব আমি আপনার জীবন থেকে, তখন বুঝবেন। হ্যাঁ, দেখেন, তখন বুঝবেন। বেলির কথা শুনে ইরফান বেলিকে আরও শক্ত করে ধরে রাখে আর বলে, চুপ, একদম চুপ। তোকে হারাতে দিলে তো হারাবি। বেলি ফুল ঝরে যাবে। কখনো না। হ্যাঁ, দেখেন আপনি, বেলি ফুল ঝরে যাবে। সেই দিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু চেয়ে দেখবেন আপনি, আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথা শুনে ইরফান আবারও ধমক দিয়ে থামায় বেলিকে। থামবি তুই? না হয় আবার মারবো কিন্তু। মারেন, আরও মারেন। হ্যাঁ, মারবই তো, এইবার সত্যি সত্যি মারবো। মারেন, এখন কিন্তু মার খাবি বলে দিলাম। হ্যাঁ মারেন, মেরেই ফেলেন আমাকে। ইরফান এবার বেলিকে ছেড়ে দেয়, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় বেলিকে। তারপর উঠে দাঁড়ায় সেই স্থান থেকে। বেলি তখনও বসা অবস্থাতেই আছে। ইরফান বেলিকে সেইভাবেই কোলে তুলে নেয়। কোলে তুলে বিছানায় শুয়ে দেয় বেলিকে। অন্ধকার রুমে ড্রিম লাইটের আলোয় যতটুকু দেখা যায় তাই অনেক। পাশে থাকা টাওয়ালটা দিয়ে বেলির চোখের পানি, নাকের পানি সব মুছে মুখটা পরিষ্কার করে দেয় ইরফান। তখন বেলি চুপ করে থাকে আর ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বেলির মাথায় হাত রাখে। ঘুমাও, আর একটা কথা না, কাল সব শুনবো আমি। আর হ্যাঁ, আমি আসলেই খারাপ মানুষ। কি করার, আল্লাহ পাক তোমার ভাগ্যে খারাপ মানুষটাকে রাখছে, তাই কিছুই করার নাই। কাঁদবা না, একদম চুপচাপ ঘুমাবা। বেলি একদম চুপ করে শুয়ে আছে। চোখে তার ঘুমের নেশা, চোখগুলো টিপ টিপ করছে আর বুঝে আসছে ইরফানের বেলির মাথায় হাত বোলানোটা কাজে এসেছে। ইরফানের ডান হাতটা ধরে আছে বেলি। তারপর একটা সময় বেলি আস্তে করে ঘুমের রাজ্যে চলে যায়। বেলির ঘুমন্ত চেহারার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ইরফান। বেলির আজকের কথাগুলো ইরফানের ভেতরটাকে
নাড়িয়ে দিয়েছে। বেলি ঘুমানোর পর ইরফান বেলিকে রেখে নিজের রুমে যায়। ইরফান কখনো বাসায় স্মোক করে না, তবে আজ সে বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। ঘড়িতে প্রায় 2টা বাজে। রাতগুলো হয়তো এমনভাবেই কাটবে তার, এমন নির্ঘুম আর নিস্তব্ধ। বেলির কথাগুলো বারবার কানে বাজতে থাকে ইরফানের। বেলির কষ্টগুলো বারবার বেলিকে মনে করিয়ে দেয় তার প্রতি ইরফানের করা পৈশাচিকতাগুলো, যা সে ভুলতেও ভুলেনি, হয়তো ভুলতেও পারবে না। একদিকে রুবি, অন্যদিকে বেলি। রুবিকে সে ছাড়তে পারবে না যদি না রুবি চায়, আর বেলি চাইলেও বেলিকে সে ছাড়তে পারবে না। একসাথে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তেমনি 2 বউ নিয়ে চলা যায় না। হয়তো চলা যায়, তবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্যই হয়তো বলে সবাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাতে থাকা সিগারেটটায় শেষ টান দিয়ে আগুন নিভিয়ে নিচে ফেলে দেয় ইরফান। বেলির সাথে করা সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। অনেক সময় লস হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। পর মুহূর্তে বেলির বলা কথাটা মনে পড়ে যায় ইরফানের। দেখেন আপনি, বেলি ফুল ঝরে যাবে। সেই দিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু চেয়ে দেখবেন আপনি, আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথাটা অন্তরে দাগ কেটে গেছে। সে বেলিকে এইভাবে ঝরে যেতে দেবে না, আগলে রাখবে নিজের বুকের সাথে অতি যতনে। বেলি, আমি তোকে চলে যেতে দিব না। মন পিঞ্জরে যতন করে আটকে রাখবো তোকে। তুই দেখে নিস, এই ইরফান তোকে সেই সব খুশি দিবে যা তোর প্রাপ্য। আমার মনের মধ্যে রাখা পুরো জমিনেই তোর রাজত্ব চলবে, দেখে নিস তুই। বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুম চলে আসে তার চোখে। মনের ভুলে বেলির রুমেও যেতে ভুলে গেছে সে। নিজের রুমে ঘুমিয়ে যায় সে নতুন এক ভোরের আশায়, সেই সাথে নতুন করে সব ঠিক করার আশায়, যা আদৌ সম্ভব কিনা জানা নেই কারো। সকাল থেকে বিকেল অবধি বেলি আর মিনু একা বাসায়। আজ ইরফান একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। বেলি ঘুম থেকে উঠে ইরফানকে দেখতে পারে নাই। শরীর দুর্বল হওয়ার কারণে ঘুম আসলে আর সজাগ হতে পারে না সে। আজ 2 দিন ধরে নামাজ বাদ পড়ছে বলে আক্ষেপের শেষ নেই তার। আজ শরীরটা ভালো লাগায় নিজে আস্তে আস্তে মিনুর সাথে মিলে সব কাজ করেছে। বিকেলের দিকে আসর নামাজ পড়ে জানালার কাছে দাঁড়িয়ে গতকাল রাতের কথা মনে করে বেলি। গতকাল রাতে কি একটু বেশি বলছিলাম তাকে? জানি না কেন জানি নিজের কাছে লজ্জা লাগতেছে এখন। মানুষটা যেমনই করুক, এখন তো আর খারাপ আচরণ করে না আমার সাথে। আমার যথেষ্ট খেয়াল রাখে সে। তাহলে কিভাবে এত কিছু বললাম আমি? আজ দেখাও করে গেল না আমার সাথে। নিজে একা একা এইসব বলছে আর আফসোস করছে। এমন সময় দেখা কইরা যায় নাই তো কি হয়েছে, কইয়া তো গেছে। মিনুর কথায় বেলি পিছনে ফিরে তাকায়, দেখে মিনু দাঁড়িয়ে আছে মাজায় হাত দিয়ে। মিনু মেয়েটা অতি ভালো, তবে চঞ্চল মুখে সারা দিন হাসিই থাকে। মানুষের বাসায় কাজ করে খায়, তবুও নিজের ওপর পুরো আস্থা আর বিশ্বাস আছে তার। মিনুকে দেখে বেলির মনে একটা কথাই আসে, মিনু না থাকলে আমি হয়তো কবে শেষ হয়ে যেতাম। মিনু লাফিয়ে লাফিয়ে বেলির কাছে আসে। আহ মিনু, কিসে এইভাবে লাফাও কেন? নিচের ভাড়াটিয়াদের সমস্যা হবে তো। হ্যাঁ তো গো, সমস্যা হইলে আমার কি আসে যায়? বাদ দে তো হ্যাগো কথা। কার কথা আপনি এইখানে খাড়ায়া খাড়ায়া? কই? ওহো, আমি তো শুনছি। আমি যে কেন আজ দেরি করে উঠলাম, তাই কি হয়েছে? উনি কি নাস্তা করে গেছে? হ, 1 পিস ব্রেড আর 1 গ্লাস পানি খাইছে, ব্যাস এইটুকুই। হ, ইদানিং সে তেমন কিছুই খায় না। আপনি মনে হয় কত খান? কিছু বলে গেছিল? কইছিল বেলির দিকে খেয়াল রাখিস, ভাইয়ে ভালোবাসে আপনারে। জানি না গো, দেখেন তার মন আপনারই চায়। কিন্তু রুবি আপু, হে অশিব্য মাতারি গুল্লি মারা খাও। সি, কী সব বলো মানুষ সম্পর্কে। কম তো জ্বালায়নি আপনারে। সে করছে বলে তো আর আমি করতে পারবো না, তাই না? তয় যান, গিয়ে আদর করে সতীন লয়ে আসেন। শুনেন ভাবি,
আপনি বাঁচলে বাপের নাম বুঝছেন। আমি যদি না বাঁচি বাপরে লইয়া ভাবুম কোন সময়। বহুত হইছে, অহন নিজের কথা ভাবেন। ভাবতেই চাই কিন্তু পারি না যে। অন্তরটার মধ্যে অনেক কষ্ট কেন, যন্ত্রণায় বুকটা ব্যথা করে, কলিজাটা ফেটে যায়। একবার যদি তাকে আপন করে পেতাম। পাইবেন ভাবি, পাইবেন। আল্লাহ পাক আপনার জন্য অনেক ভালো কিছু রাখছে, পাইবেন আপনি। মিনুর কথা একটু হলো সাহস পাই বেলি। জীবনের গল্পটা হয়তো এক এক সময় এক এক রকম মন নেয়। নতুন মোড়ে গিয়ে জীবন নতুন কিছু শিখতে পারে। অন্যদিকে অফিসে কাজের ফাঁকে ইরফান একবার রুবিকে ফোন করে। ভেবেছিল রুবির সাথে কথা বলা প্রয়োজন, তাই ফোন দিয়েছে রুবিকে। 2 থেকে 3 বার ফোন যাওয়ার পর রুবি ফোন রিসিভ করে। কি হয়েছে? ফোনটা রিসিভ করে সালাম দিতে হয় রুবি। ধুর, এত সালাম দেওয়ার সময় নেই আমার। হয়েছে কি তাই বলো। বাড়ি ফিরবে না কেন? তোমার সো কল্ড বড় বউয়ের সেবা যত্ন করতে হবে নাকি? এইভাবে কেন কথা বলো রুবি? এই শোনো শোনো, আমার সাথে একদম নাটক করবা না, ওকে? হয় ওই মেয়েকে তাড়াও, নয়তো আমি এখানেই থাকবো। আমরা স্বামী স্ত্রী রুবি। তো কি হয়েছে এখন? স্বামী স্ত্রী বলে কি আমি তোমার ওই বউয়ের সাথে থাকবো নাকি? এটা তো একেবারে অসম্ভব ব্যাপার। আগে কিভাবে ছিলা? আগের সিচুয়েশন অন্য ছিল, আর এখনকারটা অন্য। ওহো, সিচুয়েশন একই আছে, তুমি পাল্টে গেছো। আগে বেলিকে মারধর করতাম বলে আমি ভালো ছিলাম। রোজ আমায় নিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে অনেক কথা বলতে পারছো, তাই ভালো লাগছে। এখন আমি তাকে মারধর করি না, আর তার কাছে আমায় নিয়ে বাড়তি কিছু বলতেও পারো না। তাই এখন আমি খারাপ সিচুয়েশনটাও অন্যরকম হয়ে গেছে, তাই না রুবি? অনেকটা সেই রকমই। হয় বেলি নয় রুবি, বাকিটা তোমার ডিসিশন। আমি যদি বলি বেলিকে ছাড়া সম্ভব না, তখন কি করবা তুমি? হা, আমি তোমায় ছেড়ে দিব। রুবি, কি হলো? অবাক হলো নাকি? অবাক না, শিহরিত হলাম, সাথে উল্লাসিত। হওয়া ভালো। এই ভালোবাসলো আমায়। জানো তো রুবি, বেলি কিন্তু তুমি থাকার পরও আমায় ছেড়ে যায়নি। ওইটা দেখে অশিক্ষিত বর্বর গাইয়া ভূত। আমি কি ওর মতো নাকি? আজ রাস্তায় দাঁড়ালে 1000 ছেলের লাইন লাগবে। আমার বাবার অঢেল আছে। তখন কেউ দেখবে না আমার বিয়ে একটা হয়েছিল নাকি 10টা হয়েছিল। ছি রুবি, এইভাবে বলতে পারলা তুমি? পারলামই তো, আগেই তো বললাম, হয় আমি নয় ওই মেয়েটা। আমি তোমাকে ফোন করেছিলাম অন্য কিছু ভেবে, কিন্তু তুমি যা বললা তাতে আমি খুব খুশি হলাম। বেশ, ডিসিশন জানিয়ে দিও, আমি ওইভাবেই আগাবো। কিভাবে? আইনিভাবে। রাখছি। রবি লাইনটা কেটে দেয়। আইনিভাবে এগোবে তার মানে ও ডিভোর্সের দিকে যাবে। ভাবতে হালকা হাসি দেয় ইরফান। আজ নিজেকে পৃথিবীর সেরা গর্দভ মনে হচ্ছে তার। এ কাকে বিয়ে করেছিল সে, যে নিজের স্বার্থ ছাড়া এক পা নড়ে না? জীবনে মাকে দেখিনি, তবে নারী দেখলাম। 2 রকমের নারী। একরকম নারী হয় যারা নিজেকে উজাড় করে দেয় অন্যের ভালোবাসার কাছে, অন্যকে ভালোবেসে নিজের সব দিয়ে দেয়, অন্যের কাছ থেকে কিছু না আশা করে বিলীন করে দেয় নিজেকে। আর আরেক নারী দেখলাম যে শুধু নিজেরটাই বোঝে, নিজের ভালো থাকা, নিজের মন্দ থাকা, নিজের শৌখিনতা সবটাই বুঝবে। যে নিজের ইগোর জন্য আমায় ছাড়তে রাজি, সে কি আদৌ আমার স্ত্রী? আজ মুক্ত কণ্ঠে বলতে ইচ্ছে করে, হ্যাঁ, আসলে আমি একজন খারাপ মানুষ, যে কিনা এক মহিয়সী নারীকে দিনের পর দিন কষ্ট দিয়েছি। আল্লাহ পাক হয়তো এর শাস্তি আমায় রুবিকে দিয়ে দেখালেন। আর বেলির নীরবতা আমার বন্ধ চোখকে খুলে দিয়েছে। নিজের কেবিনে বসে ভুলগুলো স্মৃতিচারণ করে নেয় ইরফান। আসলেই তার হয়তো এবার চোখ খুলে গেছে। ডেস্ক থেকে মোবাইলটা হাতে নিয়ে গ্যালারিতে যায় সে। সেখানে গ্রামের বাড়িতে বেলির কিছু ছবি ছিল। ছবিতে নিজের নজর রাখে সে। তুই বেলি একটাই রে, আমি ধন্য তোকে পেয়ে। তুই সেই নারী যে কিনা আমায় নিয়ে বেস্ট পর্যন্ত যেতে পারবি। তুই বেলি হাজারে একটাই হোস। ভালোবাসি রে, অনেক ভালোবাসি। তোকে যতটা না ভালোবাসি ততটাই নিজেকে ঘেন্না করি। ছোট হয়ে গেলাম নিজের কাছে নিজে।
চোখ জোড়া মুছে নেয় ইরফান। আজ কেন যেন নিজের চোখ দিয়ে ক্রমশ পানি বের হচ্ছে তার। কিসের জন্যে বুঝতে পারছে না। তবে এই পানি হয়তো দুঃখের, নয়তো সুখের। হয়তো রুবির করা স্বার্থপরতা অথবা বেইমানির জন্যে, নয়তো বেলির উজাড় করা ভালোবাসার জন্যে। সময় এসে গেছে সব ঠিক করার। এরপর হয়তো আর সময় নাও থাকতে পারে। ভুলগুলো শুধরে নিতে হবে, না হয় যে সময় গেলে আর সাধন হবে না। আজ ইরফান সন্ধ্যার পরপরই বাসায় চলে আসছে। এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। আজ আর কফির কথা বলেনি সে। তবুও বেলি নিচ থেকে কফি করে আনে। বেলির হাতে কফি দেখে ইরফান বেশ অবাক হয়। আমি তো কফি চাই নাই, আমি বানালাম। ও, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন? শরীর খারাপ নাকি? না, একটু কাজ আছে তাই। ও, কয়েকজন লোক আসবে একটু পর। কে, রান্না করা লাগবে নাকি? না না, তেমন কিছু না। তুমি এই রুমেই থাকো। না, এখানে না, আমি আমার রুমেই যাই। ওই রুমেই কাজ আছে। এক কাজ করো, গেস্ট রুমে চলে যাও। আচ্ছা। বেলি সাধারণত বাইরের লোকদের সামনে যায় না। এইসব ব্যাপারে সে একটু সচেতন। যার তার সামনে যেতে অনিচ্ছা তার, তাই ইরফানও জোর করে না। কিছুক্ষণ পরই দরজায় কলিং বেল পড়ে, আর বেলিও তাড়াতাড়ি ভেতরে চলে যায়। ইরফান নিজে গিয়ে দরজা খুলে। আসলে আসার সময় ইরফান ফার্নিচারের দোকান থেকে কিছু ফার্নিচার কিনে রেখেছিল। তারাই এসেছে সেট করার জন্যে। বেলির রুমটা বরাবরই খালি ছিল। বেলির জন্য ইরফান তেমনভাবে কিছুই করেনি কখনো, তাই আজ সব কিনে এনেছে। লোকদের সাথে ইরফানও সাহায্য করেছে, সাথে মিনুও ছিল। ইরফান মিনুর অনেক কাছের মানুষ এখন। একদম নিজের বোনের মতোই কথা বলে মিনুর সাথে সে। মিনুও যথেষ্ট সম্মান দেয়, তবে বকাঝকা করে ইরফানের আড়ালে। প্রায় ঘন্টাখানেক বাদে লোকজন চলে যায়। মিনু তখন ইরফানকে বলে, ভাই, একেবারে ভালা কাম করছেন। এখন গড়টা পুরা পুরা লাগে। সুন্দর হয়েছে? হ হ, অনেক পছন্দ হয়েছে আমার। বেলির হবে কিনা জানি না। হেতির কী বা বালা লাগে? হেতির আবার পছন্দ কেন? কি হয়েছে? আইজাও কতক্ষণ ছোট ভাবির লাই আফসোস করছে। আমি বুঝি না, সতীনের লাই এত কলজা পুরে কিত্তে সেতের। ওইটা তো একসার বদমাইশ মাতারি। ওইটার লাই অন্তর পুরা লাভ আছে কোনো? মিনুর মুখে আসলেই লাগাম নেই। কার সামনে দাঁড়িয়ে কি যে বলে তার ঠিক নেই। ইরফান মিনুর মুখের দিকে চেয়েই আছে, আর অথচ মিনু বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। খবিস মাতারি একটা, শয়তান না বেডি। এক ওয়াক্ত নামাজ কালাম তো পড়েই না, শয়তানের মতো চলাফেরা করে। এইটার লাই কিসের মায়া মোহব্বত? উষ্টা 100টা মারলে কি হয় এইটারে? মিনুর কথাগুলো চুপচাপ শোনার পর ইরফান গলা ঝাড়া দেয়। হুম, মিনু, যে ভাই, আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই কার সামনে দাঁড়িয়ে কী সব বলিস? এই এতক্ষণে মিনুর হুঁশ আসে সে কার সামনে কি বলতেছিল। পিছন দিকে ফিরে জিহবায় কামড় দিয়ে নিজেকে 100 গালাগাল দেয় সে। পরে চুপ করে থাকে। ইরফানও বুঝতে পারে যে রুবিকে মিনুর একদম পছন্দ না, তাই আবারও মিনুকে ডেকে বলে, রুবিকে যেহেতু তোর এত অপছন্দ, তাহলে তো তুই আমাকেও দেখতে পারিস না, তাই না? হ ভাই হ, আপনিও খবিস কম আসছিলেন না। এখন কেমতে কেমতে ভালা হয়েছেন আল্লাহ পাকি জানে। আপনি আমার বেলি ভাবিরে কম ফিডার নাই। আপনি ওই শয়তানের লগে থাইকা শয়তান হয়ে গেছিলেন। ইরফান চোখ বড় বড় করে মিনুর দিকে তাকিয়ে আছে। মিনু সত্যিটাই বলেছে, আর তা সবার সামনে। কিন্তু বেচারি এক্সাইটমেন্টে সব গুলিয়ে ফেলছে, তাই ইরফানের সামনে ইরফানকেই যা তা বলে দিছে। ইরফান মিনুর কথা কানে নেয়নি, পরে কথা ঘুরিয়ে দিয়েছে। এছাড়া আর কি করার? তার বিরুদ্ধে মিনুর বলা কথাগুলো তেতো হলেও সত্যিই ছিল, যার জন্যে সে আর বেশি কিছু বলেনি। মিনু বেলিকে পাঠিয়ে দে যা। আচ্ছা ভাই। কিছুক্ষণ পর বেলি নিজের রুমে আসে। সে নিজের রুমকে চিনতেই যেন পারে না। ওই রুম থেকে বোঝা যাচ্ছিল যে বাসায় কিছু একটা আনা হয়েছে, কিন্তু লোক থাকায় দেখতে পারেনি সে। এখন বুঝতে পারছে যে এইসব আনা হয়েছে।
হাঁ করে তাকিয়ে নিজের রুম দেখছিল বেলি। বেশ খানিকটা সিম্পলের মাঝে অনেক সুন্দর একটা খাট, সাথে অন্যান্য ফার্নিচার তার রুমে। এরপর ইরফানের দিকে তাকায় বেলি। এত কিছু কিসের জন্যে? আমার বইয়ের জন্যে। কেন, কোনো সমস্যা? ইরফানের মুখ থেকে বউ শব্দটা বেলির বুকের ঠিক মাঝে গিয়ে লাগে। বউ ডাকটা এত সুন্দর লাগলো শুনতে যে বারবার শুনতে মন চাইছিল বেলির, কিন্তু নিজেকে দমিয়ে রেখে আবার বলা শুরু করে সে, এত টাকা খরচ করার কি দরকার ছিল? এই রুমে যা ছিল তাতেই হতো আমার। হ্যাঁ, কত হতো বোঝা গেছে। একটা খাট আর একটা আলনায় অনেক কিছু হয়। এত দামি জিনিস দিয়ে কি করব যদি মানুষটাই আমার না হয়? কথাটা আচমকাই বেলির মুখ থেকে বেরিয়ে যায়, যা ইরফানও শুনে নেয়। তখন হালকা হাসি দিয়ে বেলির সামনে এসে দাঁড়ায়। বেলির বাম গালে নিজের ডান হাতের আলতো পরশ দিয়ে বলে, মানুষটা তোমার কাছেই আছে, খুঁজে দেখতে হবে শুধু। ইরফানের হাতের ছোঁয়াটা বড্ড বেশি আদরের ছিল। মায়াভরা দু নয়নে তাকিয়ে আছে বেলি ইরফানের দিকে। এইভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে তো। ইরফানের এমন কথায় লজ্জায় চোখ নামিয়ে নেয় বেলি। তখন ইরফান তার একজোড়া হাত বেলির ঘাড়ের পেছনে নিয়ে নেয়। বেলিকে আরেকটু কাছে নিয়ে আসে সে। এইভাবে চোখ সরালে আমার বুকের ভেতরটা কিন্তু বেলি ফুলকে আরও কাছে চাইবে। তখন আমি কি করব? আমায় থামাবে কে তখন? বেলি আর সেখানে থাকতে পারেনি। ইরফানের কাছ থেকে ছুটে দৌড়ে বাইরের রুমে চলে যায় সে। আর ইরফান সেখানেই দাঁড়িয়ে থাকে। একটা জিনিস হঠাৎ তার মাইন্ডে আসে। কিছু একটা স্মেল নাকে আসছে তার, অনেক গাঢ় একটা স্মেল। পরক্ষণে ইরফান নিজের হাত দুটো তার নাকের কাছে নেয়। হ্যাঁ, ইরফানের হাত থেকে আসছে স্মেলটা। কিন্তু এতক্ষণ তো স্মেলটা ছিলই না, হঠাৎ কিভাবে এলো? ভাবতে ভাবতে মাথায় আসে, সে শুধু বেলির কাঁধেই তার দুহাত রেখেছে। তাহলে কি স্মেলটা বেলির শরীর থেকে এসেছে? নিজের রুমে যায় ইরফান। সোফায় বসে কিছুক্ষণ চিন্তা করে সে। বেলির কাছে যাওয়ার পর থেকে কেমন জানি লাগছে তার। এই জন্য এক অন্যরকম অনুভূতি। রুবির কাছে বহুবার গিয়েছে সে, কিন্তু এমন অনুভূতি তার হয়নি। এই যেন অন্যরকম ভালো লাগা তার। বেলি যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ভালোবাসার এই যেন এক নতুন অধ্যায়, যা ইরফানকে আঁকড়ে ধরেছে শক্ত করে। ইরফানের মনটা বড্ড বেশি বিচলিত, বারবার বেলির দিকে ধাবিত হচ্ছে। রুবির সাথে তার সম্পর্ক স্বামী স্ত্রী হলো, কোথাও যেন এক অসম্পূর্ণতা ছিল। আর যেই বেলিকে সে এত অবহেলা, এত অবজ্ঞা করত, সেই বেলির মাঝে সে পূর্ণতা, সম্পূর্ণতা খুঁজে পায়। যদিও দূরত্ব অনেক তাদের মাঝে। ভাবনার মাঝে মিনুর ডাক, ভাই তাড়াতাড়ি খাইতে আইয়েন, কতক্ষণ বইয়া থাকুম। আসতেছি, যা তুই। মিনু খুব চঞ্চল, সব কিছুতেই তার তাড়াহুড়ো। সে যেন তাড়াহুড়ো না করলে কিছুই পারে না। ইরফান ঘড়িতে চেয়ে দেখে প্রায় 10:30 বাজতে চলল। হয়তো বেলি সব কিছু সার্ভ করে মিনুকে পাঠিয়েছে। ইরফান আর দেরি না করে ডাইনিংয়ে চলে যায়। বেশ কয়েকদিন পর ইরফান বেলি এক টেবিলে আবার। মিনু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতের প্লেটে হাত দেয়। এইদিকে বেলি তাকে ইশারায় বারবার বসতে বলছিল, কিন্তু মিনু সেদিকে খেয়াল নেই। অথচ ইরফান দাঁড়িয়ে খাওয়া পছন্দ করে না। তারপর সুযোগ বুঝে বেলি মিনুকে নাড়া দিয়ে ইশারায় বসে খেতে বলে। বেলির ইশারায় মিনু নিচে বসে যায় ভাতের প্লেট নিয়ে। যা এইবার ইরফানের চোখে লাগে। মিনু, যে ভাই, ভাই ডাকিস আবার ভাইয়েরই বাসায় নিচে বসে খাচ্ছিস? বুঝবার পারলাম না ভাই। টেবিল আয়, টেবিলে বসে খা। আমি কামের মানুষ, আমি টেবিলে কেমনে খাইতাম? কাজের মেয়ে শুধু বেলির সাথে সাথেই খেতে পারে, আমার সাথে পারে না, তাই না? এইবার বেলি বুঝতে পারে যে ইরফান কোনোভাবে বুঝতে পেরেছে যে মিনু বেলির সাথে বসে খেয়েছিল। সেটার কথাই এখানে তুলে দিয়েছ। পরে ইরফান আবারও বলে, নাকি তুইও তোর বেলি ভাবির মতো আমায় খারাপ ভাবিস, যে আমার সাথে এক টেবিলে বসে খাওয়া যায় না? কোনটা রে? ইরফানের এমন কথায় বেলি আরও চুপ হয়ে যায়, সাথে মিনু। তাই মিনু তাড়াতাড়ি উঠে এসে টেবিলে বসে যায় ওদের সাথে।
এমনিতেই আজকে অনেক ভালো মন্দ বলে ফেলেছে সে ইরফানকে। এখানে অন্য কেউ হলে সোজা বের করে দিত বাসা থেকে। তবে যেখানে ইরফান দোষী, তাই সে চুপ করে যায়। খাওয়ার টেবিলে কেউ আর কোনো কথাই বলেনি। বেলিও একদম অল্প কিছু খাবার খেয়ে উঠে যায়। ইরফান চলে যাওয়ার পর মিনু বেলির কাছে আসে। ভাবি, ও ভাবি। হো, ভাইয়ের জানি কি হয়েছে? কি? এই যে কেমন জানি চুপচাপ হয়ে গেছে, কথাও কম কয়। তাই ভাবি, আমি একটা কাম কইরা ফেলাইছি। কি করলা আবার? খুশির ঠেলায় রবি শয়তানের নামে বদনাম করতাম গিয়া ভাইয়ের নামও কইয়া ফেলাইছি, তাও ভাইয়েরই সামনে। হায় রে মিনু, তোমায় কতবার বললে তুমি ঠিক মতো কাজ করবে। কিসি আমি? কি দরকার অন্যের সমালোচনা করা? যে আমাদের সামনেই নেই তাকে নিয়ে সমালোচনা করা গিবত গাওয়া এক। মিনু, এইসব আর করো না। আচ্ছা যাও শুয়ে পড়ো। হুমুডা কই? কোথায় শুবে মানে? মেহমান রুমে হইতাম? আমি নিজেও জানি না। আপনার লাই ভাইয়ে কত কিছু আনছে। আপনারা এখন ভাইয়ে অনেক ভালোবাসে গো ভাবি। জানি না মিনু, আমার কপালে তো আবার বেশি সুখ সয় না। সইবে ভাবি, সইবে। ভাইয়ে জানি কেমনেই আপনার দিকে চায়। আপনার এই ভালা ব্যবহারখানায় ভাইয়েরে পাল্টায় দিছে ভাবি। আল্লাহ পাক কইছে ধৈর্য ধরতে, আপনিও ধরছেন, ফলও পাইতেছেন ভাবি। আমি দোয়া করি আপনি যেন এইভাবেই ভালো থাকেন ভাবি। গেস্ট রুমেই ঘুমাও তুমি, কেমন? আচ্ছা। মিনুকে গেস্ট রুমে শুতে বলার হয়তো কারণ ছিল। সে জানতো হয়তো ইরফান আসবে, কারণ ইরফান জানে বেলি ওই রুমে যাবে না। তাই ইরফান নিজেই বেলির রুমে আসে। হয়তো আজকেও আসবে, এইসব ভেবেই মিনুকে সেখানে শুতে বলেছে বেলি। সব কাজ শেষ করে নিজের রুমে যায় বেলি। দরজাটা পুরো না লাগিয়ে আলগা করে রাখে সে। রুমের ফার্নিচারগুলো দেখছে সে। যেই রুমটা আজ সকালেও খালি ছিল, সেই রুমটা এখন ভরাট করে দেওয়া হয়েছে। বারবার ইরফানের কথা মনে হচ্ছিল বেলির। ইরফান কেন তাকে এত মায়ে ফেলে দিচ্ছে? সে যে এমনিতে ইরফানের প্রতি দুর্বল। ইরফান এমন করে তাকে আরো দুর্বল করে দিচ্ছে। মানুষটার মনের মধ্যে যে কি চলে তা কেবল মানুষটাই জানে। আমায় এইভাবে মায়ায় কেন যে জড়াচ্ছে সেই ভালো জানে। বেলির একা একা কথা বলাটা ইদানিং অভ্যাস হয়ে যাচ্ছে। যখন একা থাকে তখনই একা একা কথা বলে, তাও শুধু ইরফানকে নিয়ে। মানুষটার মনের মধ্যে একজনের চলাচল চলে, আর মানুষটা তোমাকে মায়ায় জড়ায় নেই, তুমি মানুষটাকে জড়িয়ে নিয়েছ তোমার মায়ার মাঝে। ইরফানের কণ্ঠস্বর শুনে বেলি পিছনে তাকায়। ইরফান সেদিনের মতো আবারও রুমে দাঁড়িয়ে আছে, আর আজও বেলির কথাগুলো শুনে নেয়। বেলির দিকে হা করে তাকিয়ে থাকা ইরফানকে দেখে বেলির ভীষণ লজ্জা লাগছিল। বেলির মন তখন একটা কথাই বলছে, এমনটা কেন হয় যখন আমি একা কথা বলি আর উনি এসে শুনে নেয়? আমি আর কখনো একা একা কিছু বলবো না। ইরফান তখন বেলির সামনে গিয়ে দাঁড়ায়। বেলির হাত ধরে বেলিকে বিছানায় বসাইছে। তাকিয়ে আছে বেলির দিকে এক দৃষ্টিতে। বেলিও চুপচাপ, তেমন কিছুই বলেনি সে। তখন ইরফানই বেলির বাম হাতটা ধরে নেয়। বেলি, আর কিছু চাই তোমার? ওহো, কিছুই চাই না। ওহো, আমাকেও চাই না তোমার। ইরফানের মুখ থেকে ঠান্ডা আমেজে বেরিয়ে যাওয়া কথাটা বেলির ভেতরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মাথা তুলে ইরফানের দিকে তাকায় সে। মন অনেক জোরে জোরে বলছে তাকে, বেলি বলে দাও, হ্যাঁ আমার তোমাকে চাই। বেলির মুখ থেকে যেন কথা আসে না, গলা অবধি কথা এসে আটকে আছে তার। সে কি বলবে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। অন্যদিকে বেলির নীরবতাতে ইরফান তার দোষের প্রমাণ খুঁজে পায়। ইরফান বেলিকে ঘুমিয়ে পড়ো বলে উঠে চলে যেতে নিলে বেলি ডেকে দেয় তাকে, শোনেন। বেলির মুখের শুনেন শব্দটা ইরফানকে আটকে দেয়। হ্যাঁ বলো। বেলি তখন মাথা নিচু করে বলে, আমার দুইটা জিনিস চাই। কি জিনিস বলো? একটা সাদা শাড়ি আর একটা ফুলের মালা। মালাটা হতে হবে বেলি ফুলের। সেই মালাটা খোপায় দিব। বেলির চাওয়া জিনিসগুলো অনেকটা সস্তা মনে হচ্ছিল।
কারণ একটা সাদা শাড়ি সর্বোচ্চ 1000 টাকা, আর মালাটার দাম সর্বোচ্চ 50 কি 100 টাকা। বেলির চাওয়া জিনিসগুলোর নাম শুনে অবাক নয়নে বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। সাদা শাড়ি লাগবে? হ্যাঁ, সাদা রংটা অনেক ভালো লাগে। তাই বেলি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায় আর ইরফানের প্রশ্নের উত্তর দেয়। হো, সাদা মানে স্নিগ্ধতা, সাদা মানে পবিত্রতা, সাদা মানে কাফনের কাপড় যাতে মানুষ শেষ শায়িত হয়। মানে মানে সাদা পরতে মন চায়। আপনি আমার জন্য সাদা শাড়ি আর মালা আনবেন, আর কিছু চাই না। আমি স্বর্ণগয়না চাই না, এইসবের প্রতি লোভ কিংবা মোহ নেই, শুধু ওইটুকুনি চাই। দিবেন না বেলি ফুলকে একটা সাদা শাড়ি আর একটা বেলি ফুলের মালা? রক্তে মাংসে গড়া এই বেলি ফুল যে শুধু ওইটুকুনি চায়। বেলির এমনভাবে চাওয়ার দিকে ইরফান একটু হলেও ভরকে যায়। এমন না যে সে এনে দিবে না, কিন্তু বেলির চাওয়া জিনিসগুলো একদম অদ্ভুত লাগছিল তার কাছে। কেমন যেন হচ্ছিল তার ভেতরে। বেলি কি বোঝাতে চাইছে কিংবা কি করতে চাইছে, তার কিছুই সে এই মুহূর্তে বুঝতে পারছে না। এরই মাঝে বেলি তখন দূর আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, বেলি একটা সাদা শাড়ি আর একটা বেলি ফুলের মালা চায়, দিবেন না আমায়? বেলির চাওয়া জিনিসগুলো বড় অদ্ভুত লাগছিল ইরফানের কাছে। ইরফান ভেবেই পাচ্ছিল না বেলি কেন এইসব চেয়ে বসলো। আবার পরে ভেবে দেখে সবারই তো পছন্দের রং আছে, হয়তো বেলিরও পছন্দের রং সাদা, আর নিজের নাম বেলি, তাই হয়তো ফুলের মাঝে বেলি ফুলটাই তার বেশি পছন্দের। কিন্তু পরক্ষণেই তার আবার মন অন্য কিছু ভাবতে থাকে। বেলির কাছে যাওয়াটা, বেলিকে খুব কাছ থেকে ছোঁয়া, বেলির চুপচাপ থাকাটা বড্ড বেশি তাকে টানে। এ যেন এক ধরনের অন্যরকম টান। বেলির মায়া ভরা চাহনিটা তাকে বারবার ঘায়েল করে দিচ্ছে। মন চায় বেলিকে ঘিরেই থাকতে সারাক্ষণ। ইরফানের সারা রাত কেটে যায় বেলিকে ভেবে ভেবে। সকালের দিকে ইরফান অফিস যাওয়ার আগে বেলির সাথে দেখা করার জন্য তার রুমে যায়। বেলি তখন জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের বুকে হাজারো সাদা মেঘের ছোটাছুটি দেখে নিজের ঠোঁটের কোণা এক টুকরো মিষ্টি হাসি আসে তার। মাঝে মাঝে এই অকারণের হাসিগুলো তার ভালো লাগে অনেক। ইরফান পিছন থেকে বেলির আকাশের দিকে তাকিয়ে থাকাটা দেখছিল। বেলি বড্ড উদাসীন থাকে। ইরফান নিজের মনে মনে ভাবে, কাল তো শুক্রবার অফ ডে, বেলিকে নিয়ে বের হবে কাল সে। এতে বেলির মন মানসিকতাও ঠিক হবে কিছুটা। তারপর কি যেন ভেবে বেলিকে কিছু না বলেই চলে গেল সে। বেলির রুম থেকে বেরিয়ে অফিস চলে যায় সে। অন্যদিকে বেলি আকাশের দিকে তাকিয়ে আকাশের রং বদল দেখছিল। সবার থেকে হয়তো ওই আকাশটাই ভালো আছে। আকাশ সবার জন্য ভাবে। আকাশের মনটা বড্ড বেশি বিশাল। সে তার এক বক্ষে কত কিছু ধারণ করে রেখেছে। এক বুকে সূর্য, এক বুকে চন্দ্র, আবার এক গ্রুপেই গ্রহ নক্ষত্র। আর যখন মন খারাপ থাকে তখন নিজে কেঁদে অন্যদের সুখ দেয়। সব মিলিয়ে দিন শেষে আকাশটাই হয়তো অনেক বেশি ভালো থাকে। হঠাৎ করে চারপাশ থেকে একটা গ্রান আসতে থাকে। গ্রানটা বেলির নাকে আসতেই এক অন্যরকম অনুভূতি জাগে তার মনে। বেলি চারপাশে খুঁজেও গ্রানের সন্ধান পায় না। গ্রানটার পরিধি এতই প্রখর ছিল যে নাক থেকে সরছেই না। বেলি ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমও গ্রানটা। পুরো বাসা মনে হচ্ছিল গ্রানে মোমো করছে। সে মিনুকে ডেকে দেয়, মিনু, যে ভাবি। মিনু, গ্রান পাচ্ছ? কই, কি এর গ্রান আবার? হ্যাঁ, একটা গ্রান আসছে, আমি পাচ্ছি তো। কি জানি ভাবি, আমি তো পাই না, তাই আমার আবার নাক বন্ধ। এলাই মনে হয় আমি পাই না। তোমার ভাই কি চলে গেছে? হ, গেছে গা। ভাবি দুপুরে কি রানবেন কইয়া দেন, আমি ব্যবস্থা করি। আমি আসতেছি, তুমি বরং প্লেট বাটি ধুয়ে দাও। আচ্ছা ভাবি। হো। মিনু চলে যাওয়ার পর বেলি একবার ইরফানের রুমে যায়। গ্রানটা সেইখান থেকে আসছিল। রুমের মধ্যে ঢুকে এদিক ওদিক তাকায় বেলি। ইরফানের রুমের ড্রেসিং টেবিলের ওপর রাখা পারফিউমের বোতলের দিকে বেলির নজর যায়। বেলি তখন পারফিউমের বোতল থেকে নিজের হাতে একটু পারফিউম মেখে
নাকের কাছে নেয়। হ্যাঁ, এটা সেই গ্রানটা যা এতক্ষণ বেলির নাকে লাগছিল। তার মানে এটা ইরফান দিয়ে গেছে। তারপরই তার মাথায় আসে এই গ্রান তাহলে তার রুমে গেল কিভাবে। বেলি নিজে নিজে বলতে থাকে, তার মানে কি তিনি আমার রুমে গেছিলেন? গিয়ে থাকলে কথা বললেন না কেন? আর কখন গেল আমি যে দেখলাম না? এইসব ভেবে ভেবে বেলির মনটা উদ্বিগ্ন হয়ে যায়। তার মনটা এখন এই মুহূর্তে ইরফানের সাথে কথা বলতে চাইছে। ইরফানের গলার স্বরটা একবার নিজ কানে শুনতে খুব ইচ্ছে হচ্ছে তার অন্তরটা একবার হলো এই মুহূর্তে ইরফানের সাথে কথা বলতে চাইছে। কিন্তু কথা কিভাবে বলবে? তার কাছে তো ফোন নেই, আর ইরফানের নাম্বারও তো জানা নেই তার। কিন্তু সব কিছুর কথা বাদ দিও, তার এখন ইরফানের সাথে কথা বলতে মন চাইছে। হঠাৎ করেই কোথাও থেকে একটা মোবাইলের আওয়াজ বেলির কানে আসতে থাকে। রুমের এদিক সেদিক বেলি তার নজর ঘুরায়, কিন্তু কোথাও মোবাইল দেখতে পায় না সে। তাই মোবাইল খুঁজতে ড্রয়িং রুমে যায় সে। বেলি চারদিকে চোখ ঘোরাচ্ছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। মিনু মোবাইলের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে চলে আসে। ভাবি, মোবাইলের আওয়াজ আইয়ে কইতে? বুঝতেছি না তো, ভাইয়া কি মোবাইল রেখে গেছে নাকি? কি জানি, হতেও পারে, কিন্তু মোবাইলটাই তো দেখছি না। ও ভাবি, হু বলো, মোবাইলের আওয়াজ দেহি আপনার রুমের তাইয়ে। কি বলছো? হ ভাবি, কান পাতেন তাইলেই বুঝবার পারবেন। মিনুর কথায় কিছুক্ষণ চুপ থাকার পর বেলি বুঝতে পারে মোবাইলের আওয়াজ তার ঘর থেকে আসছে। তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরে যায় সে। মিনুও তার পিছন পিছন যায়। সেখানে আশেপাশে তাকানোর পর ড্রেসিং টেবিলের এক কোণায় সাদা কাগজে মোড়া একটা ছোট প্যাকেট দেখতে পায় তারা। ভাবি, এইটার থেকে আওয়াজ আইতাছে, খুইলা দেখেন তো। বেলি তখন কাগজে মোড়ানো প্যাকেটটা খুলে, আর খুলেই চরমভাবে অবাক হয় সে, সাথে মিনু। একটা মোবাইল, আর যার ফোন বাজছে তার নামটাও সেভ করা আছে। বেলি মোবাইলের স্ক্রিনে ইরফান নামটা অতি সহজেই ধরে ফেলে। ও মা গো মা, ভাইয়ের মোবাইল এই দিকে নি থুইয়া গেছে। কিন্তু বেলি জানে যে এটা ইরফানের মোবাইল না। সে ইরফানের মোবাইল দেখেছে, আর এই মোবাইলটা ইরফানের মোবাইল না, এটা একদম নতুন। বেলি মিনুকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। তখন দরজাটা হালকা টেনে দিয়ে সে মোবাইলটা রিসিভ করে। বেলির পড়াশোনা যদিও কম, কিন্তু সে একেবারেই মূর্খ নয় যে ফোন রিসিভ করতে পারবে না। আর ইংলিশ মোটামুটি যা পারে তা যথেষ্ট তার জন্যে। তাই ইরফানের নামটা ধরতে তার সময় বেশি লাগেনি। মোবাইলে তখনও রিং হচ্ছে। বেলি ফোন রিসিভ করে নেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে খুঁজে পেয়েছ? হো, এই জন্যই আমি বারবার ফোন দিচ্ছিলাম, যাতে আওয়াজ পেয়ে অন্তত খুঁজে পাও ফোনটা। হো, পাইছি, কিন্তু এইটা কার ফোন? আর এই রুমে এইভাবে রেখে গেছেন যে? ফোনটা তোমার জন্যে, গতকাল রাতেই কিনেছিলাম, আজ দিলাম। সব কিছু সেভ করা আছে। এখন যখন ইচ্ছে তোমার মায়ের সাথে কথা বলতে পারবে। এটা আমার ফোন? হো, আমার রুমে এসে আমার সাথে দেখা না করে চলে গেলেন যে? ওইটা তো তোমার রুম। যেদিন থেকে ওইটা আমাদের রুম হবে, সেই দিন থেকে আমি তোমার সামনে থেকেই বিদায় নিব। ইরফানের কথার দাস বুঝতে বেলির সময় লাগেনি। সে বুঝে যায় ইরফান কি বোঝাতে চেয়েছে তাকে। তবে বেলি আর সেই কথা না বাড়িয়ে ইরফানকে আবারও সাদা শাড়ি আর বেলি ফুলের মালার কথা মনে করিয়ে দেয়। আজকে আসার সময় নিয়ে আসবেন তো? কি, সাদা শাড়ি আর বেলি ফুলের মালা? আচ্ছা, নিয়ে আসবো। কি করেন এখন? এই তো কেবিনেই বসে আছি। ও, আমায় এত ভালোবাসো, অথচ কাছে আসতে দাও না কেন বেলি? ইরফানের কথায় বেলি একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে লাইন কেটে দেয়। ইরফান বুঝে যায় তার কথার জন্য বেলি লাইন কেটে দিছে। ইরফান আবারও ফোন দেয়। এইবারও ফোন রিসিভ করে সে। ফোন কেটে দিয়ে কি হলো? কিছু না। বেলি ফুলকে ভালোবাসার মাঝে আলাদা মজা আছে। এর কারণ কি জানো? কি?
বেলির গ্রানে মাতাল হয়ে গিয়ে সেই মাতালের মাঝে নিজেকে বিলীন করে তোমায় আঁকড়ে ধরে নিজের শরীরের ছাপ ফেলে দিব। এর মাঝে অন্যরকম মজা আছে কিন্তু। এইবার বেলির লজ্জা আরও দ্বিগুণ বেড়ে যায়। এইসব কঠিন শব্দ আমি বুঝি না, আল্লাহ হাফেজ, এটা বলেই লাইন কেটে দেয় বেলি। ইরফানের রোমান্টিক কথাগুলো তার ওপর প্রভাব ফেলে দিচ্ছিল, তাই সে লাইন কেটে দেয়। আর অন্যদিকে বেলির কথা ভেবে ইরফান মুচকি হাসি দেয়। সারা দিন পরে সন্ধ্যার কিছুক্ষণ পর ইরফান বাসায় আসে। এখনও সে আলাদা রুমেই থাকে। বেলির কাছে যেতে অনেক ইচ্ছে করে তার, কিন্তু বেলি রেসপন্স করে না, তাই আর যেতে ততটা ভালো লাগে না। অফিস থেকে আসার সময় বেলির জন্য সাদা শাড়ি কিনে আনে ইরফান। সেই শাড়িটা দিতেই কেবল বেলির রুমে যায় সে। বেলি, জি, এই নাও তোমার শাড়ি। আর মালা, সেটা কাল এনে দিব। ও, বেলি ইরফানের সামনে শাড়ির প্যাকেটটা ড্রয়ারে রেখে দেয়। খুলে দেখলে না? ওহো, তার দরকার পড়বে না। তোমার নাও পছন্দ হতে পারে। আপনি এনেছেন তো, শাড়িটা বেশ সুন্দরই হবে। কাল শাড়িটা পরবে। কাল? হ্যাঁ, কাল বিকেলে তোমায় নিয়ে বের হব। কিন্তু বেলি যে ভেবেছিল শাড়িটা আজকে পরবে, আর এখন ইরফান চাইছে কাল পরতে। বেলিও না ভেবে বলে দিয়েছে, আচ্ছা কাল পরব। বের হওয়ার আগে তোমার বেলি ফুলের মালা পেয়ে যাবে তুমি। আচ্ছা। ইরফান বের হতে নিলে বেলি আবার ডেকে দেয় তাকে। কোথায় যান? রুমে চেঞ্জ করব। এখানেই করে নেন। জামা কাপড় ওই রুমে। জামা কাপড় সব এখানেই রাখা আছে। মানে মানে আজ থেকে এটা আমাদের রুম। এটা বলে বেলি রুম থেকে বের হতে নেয়, আর অমনি ইরফান বেলির হাতটা ধরে নেয়। তারপর একদম নিজের কাছে নিয়ে আসে সে বেলিকে। নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বেলিকে ইরফান। বেলিকে তখন অনেকটা পুতুলের মতো লাগছিল। মাথায় ওড়নাটা 2 পেস করে পরা তার। এইদিকে তাকাও, আমার দিকে। ইরফানের কথায় মাথা তুলে তাকায় বেলি। ইরফানকে বেশ সুন্দর লাগছিল, একদম সুদর্শন পুরুষের মতো। বেলির চোখে ঘোর লেগে যায়। বেলির চোখের ভাষার মাঝে হারিয়ে যায় ইরফানের দৃষ্টি। নীরবতা ভেঙে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বেলিকে প্রশ্ন করে সে, আমাদের রুম মানে? হ্যাঁ, এটা আজ থেকে আমাদের রুম। এই রুমে আজ থেকে আমি আর আপনি একসাথে থাকব। ভেবে বলছো তো? হুঁ। সহ্য করতে পারবে তো? কি, আমার ভালোবাসার যন্ত্রণাগুলো সহ্য করতে পারবে? আপনার মারের যন্ত্রণাগুলো সহ্য করে গেলাম তো, এখন না হয় এই যন্ত্রণাটাও সহ্য করে দেখি। এই যন্ত্রণার ব্যথা আরও প্রখর। ভেবে দেখো আরেকবার। ভাবা শেষ, এখন শুধু কি ধরা দেবার পালা। বেলির কথা ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায় মনে হচ্ছিল। ইরফানের মাথায় তখন অন্য কিছু আসেনি। বেলির দুগালে ইরফান তার 2 হাত দিয়ে ধরে বেলির আরও কাছে চলে যায়। ঠিক তখনই বেলি আবার সেই গ্রানটা পায়, যা ইরফানের শার্ট থেকে আসছিল। গ্রানটার মাদকতা এতই তীব্র ছিল যে বেলির ভেতরে সব কিছু নড়বড়ে করে দিচ্ছে। বেলির চিকন ঠোঁটজোড়ার দিকে এগিয়ে যাওয়া ইরফান তখন যেন সব কিছু ভুলে গেছে। দুজোড়া ঠোঁটের মাঝে হয়তো সর্বোচ্চ 1 ইঞ্চি ফারাক ছিল। আর ঠিক তখনই, ভাবি, ও ভাবি, আইজা কি রুমের ভিতরেই থাকবেননি? মা গো মা, ভাইয়ের লাই কফি বানাইতেন না? মিনুর এমন চিল্লানিতে বেলি আর ইরফান উভয়েরই হুঁশ আসে। বেলি তখনই ইরফান থেকে একটু সরে আসে। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি কফি বানিয়ে আনছি। ভয়ে দূরে সরে যাচ্ছ? ওহো, ভালোবাসার মাঝে আরও শক্ত করে আঁকড়ে ধরার জন্য এই সরে যাওয়া। আর হ্যাঁ, পারফিউমের গ্রানটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। বেলি এইটা বলে রুম থেকে বের হয়ে যায়। আর ইরফান তখন সেখানেই দাঁড়িয়ে মুচকি হেসে দেয়। ভীষণ প্রেম প্রেম পাচ্ছে রে বেলি, ভীষণ প্রেম প্রেম পাচ্ছে আমার। প্রেম করতে ইচ্ছা হয় তোর সাথে। বেলি ফুলের সাথে নতুন প্রেমের অধ্যায়টা এবার না হয় হয়ে যাক। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন।
এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।